আসসালামু আলাইকুম। সুদিনের বার্তায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকেও একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সাথে খুবসার কিছু গুণী মানুষ আছেন। প্রথমে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই, তারপরে কথা হবে। এই মুহূর্তে আমার সাথে আছেন বাবুল আক্তার, সভাপতি উসাস। তার রাজনৈতিক একটা পরিচয় আছে, সেটা সবারই জানা। এছাড়াও আছেন আচ্ছা, রেজাউল আঙ্কেলকে ঠিক দেখতে পাচ্ছি না। ডক্টর রেজাউল করিম আছেন আমাদের সাথে। আছেন রবিউল আলম বাবুল, মহাসচিব, খোকসা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা যেটা। এছাড়াও আছেন আনোয়ার হোসেন, আনোয়ার ভাই আমাদের অর্থ সচিব, খোকসা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা। এছাড়াও আরেকজন আছেন যিনি সভাপতি খোকসা উপজেলা কল্যাণ সমিতির, সিরাজুল ইসলাম। উনিও কিছুক্ষণের মধ্যে আশা করি জয়েন করবেন আমাদের সঙ্গে। তা অতিথিদের সঙ্গে একটু কথা বলা যাক। কেমন আছেন সবাই? জি ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, সিরাজ ভাই জয়েন করেছেন আমাদের মাঝে। ওয়েলকাম ভাইয়া, স্বাগতম আপনাকে। আশা করি ভালো আছেন। আর আসলে আজকে তো যে সাবজেক্টটা নিয়ে, যে বিষয়টা নিয়ে আমরা উপস্থিত হয়েছি, একটা বই, যে বইটা কোস্টারিকা নাম আমার কাছে আছে। হয়তো আমি একটু বেশি সৌভাগ্যবান যে যারা এটার সাথে নিবিড়ভাবে কাজ করেছেন তাদের থেকেও সবার আগে আমার হাতে এসে পৌঁছাইছে বইটা। আপনার কাছেও আছে। রবিউল আলম বাবুল আঙ্কেল বলছিলেন যে আমি এখন পর্যন্ত হাতে পাইনি। যা হোক, আশা করি সবাই পেয়ে যাবেন। এই বইটার পিছনের গল্পটা নিয়েই আজকের আয়োজন। সবাই হয়তো সাবজেক্টটা দেখেছেন। এই বইটা আমি বলবো যে এটাকে বলা যায় খোকসার মানে খোকসাপিডিয়া, মানে খোকসা একটা আমরা উইকিপিডিয়ার নাম শুনি যেটা বিশ্বকোষ, এটা খোকসার কোষ। এরকমই আমি মনে করছি, কারণ এই বইটার মধ্যে এত ইনফরমেশন, এত কিছু আমি দেখে খুব অবাক হয়েছি যে এত কিছু কিভাবে অ্যাড করা হলো। তো যাই হোক, এটার পিছে যারা কাজ করেছে, যারা এটার পিছে ছিলেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এই বইটা কিছুদিনের মধ্যে হয়তো সবার হাতে পৌঁছে যাবে। এই মুহূর্তে রেজাউল আঙ্কেলকে আমি দেখতে পাচ্ছি না, উনি ডিসকানেক্ট আছেন। তা আমি উচ্ছ্বাসের সভাপতি বাবুল আক্তার আঙ্কেলের সঙ্গে প্রথম একটু কথা বলি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ইনশাল্লাহ ভালো। ভালো? হ্যাঁ ভালো আছি আমরা, আলহামদুলিল্লাহ। আমরা ঢাকাবাসীরা তো সবসময় একটু বেশি টেনশনের মধ্যে আছি করোনা নিয়ে, তারপরেও ভালো থাকবার চেষ্টা করছি প্রতিনিয়ত। তা আপনাদেরকে দেখে আজকে যে আপনার মানে খোকসার মানুষ মানেই তো একটা খোকসার বাতাস পাওয়া, খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আরো প্রথমেই জানতে চাবো যে এই যে একটা বই বের করা হলো কোস্টারিকা নাম, এটা উসাস উপজেলা সাংস্কৃতিক সংস্থা খোকসা যেটা, এটা সভাপতি আপনি। আমরা জানি যে খোকসার সংস্কৃতির মানে প্রাণ বাঁচিয়ে রেখেছে উসাস, এমনটাই মনে করি আমরা, এবং সেটার সভাপতি আপনি। এবং বইটা বের হয়েছে, কেমন লাগছে আপনার অনুভূতি জানতে চাই, এবং এটার পিছের যদি কোনো স্মৃতি বা কোনো ভালো লাগা ভালোবাসার ব্যাপার থাকে আমরা একটু জাস্ট শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার খোকসার যে প্রতিনিধিত্ব করে আসছে আমাদের শাহিন। আমরা খোকসাবাসী এটা অবশ্যই গর্ববোধ মনে করি। তো আমি প্রথমেই
খোকসার উশ্বাসকে, যারা সৃষ্টি থেকে তাদের পরিশ্রমে, তাদের মেধায় যারা খোকসার এই উশ্বাস দাঁড় করিয়েছিল, তাদের মধ্যে থেকে অনেকেই মৃত্যুবরণ করেছে। আমি তাদের প্রত্যেকেরই আত্মার মাগফিরাত কামনা করি এবং এখন পর্যন্ত যে সমস্ত সিনিয়র ব্যক্তিবর্গ এটা ধরে রেখেছে এবং আজকের এই কস্তুরিকা প্রকাশনা করতে তাদের প্রচেষ্টা এবং আমাদের সহযোগিতা করে আমরা আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যে স্মরণিকা বের করেছি, এটা আমরা যাতে আরো বৃহৎ আকারে এটি প্রচার করতে পারি, সেখানে আমাদের সফলতা আসবে। তো আমি প্রথমে এই কুষ্টিয়া জেলার খোকসা কুমারখালীর বিবিধ কারণে, সাংস্কৃতিক কারণে বিদ্যাপীঠ, এখানে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক এবং উদাহরণ উল্লেখযোগ্য যে কাঙাল হরিনাথ, মীর মোশাররফ হোসেন, লালন শাহ, রবীন্দ্রনাথের পদস্পর্শ ধন্য এই বিশাল জনপদ খোকসাতে 1978 সালে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বলেন। এই রবীন্দ্রনাথের পদস্পর্শ ধন্য এই বিশাল জনপদ খোকসাতে 1958 সালে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যারা এই প্রশাসনের পক্ষ থেকে যাত্রাপালাকে সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করেছে। এখানে অশ্লীল অসামাজিক অংশটুকু বাদ দিয়ে আধুনিক করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাস, এটি শুধু খোকসা এবং কুষ্টিয়াতে সীমাবদ্ধ নাই। প্রশাসের যে সৃজনশীল অভিনয় নৈপুণ্য সবই এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এখানে এই উশ্বাসের মাধ্যমে এই খোকসার যে সাংস্কৃতিক ঐতিহ্যটা ধরে রাখা হয়েছে, এটা আমরা আরো বিস্তার করতে পারি। আমি অল্পদিন আগে এই উশ্বাসের দায়িত্বভার গ্রহণ করেছি, সেটা আমাদের উশ্বাসের সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি ভাই, সেই আমাকে এখানে তার প্রচেষ্টায় আমাকে এই দায়িত্বটা আমি পেয়েছি। এখানে তারও একটি বড় অবদান যে এখানে সে দীর্ঘদিন ধরে এই উশ্বাসকে বাঁচিয়ে রাখার জন্য সকল প্রচেষ্টা করে যাচ্ছে। এবং আজকের এই স্মরণিকা আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর রিজাউল ইসলাম অসুস্থ থাকার পরেও ওনার মেধা এবং পরিশ্রম করে এই দীর্ঘদিন ধরে এই স্মরণিকাটাকে বের করার জন্য কাজ করে যাচ্ছেন। সেই সাথে আমাদের শ্রদ্ধাভাজন আর একজন আছেন, যিনি বাংলাদেশ ব্যাংকের জিএম সিরাজুল ইসলাম, আমাদের আর একজন বড় ভাই আছে রবিউল ইসলাম, আমাদের আনোয়ার হোসেন। এদেরও অনেক প্রচেষ্টার মাধ্যমে আমরা এই স্মরণিকাটা বের করতে সক্ষম হয়েছি। আজকে এখানে যারা উপস্থিত আছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে আরো কথা হবে। তো এই পর্যায়ে পত্রিকাটা নিয়ে যে বিশাল একটা কর্মযজ্ঞ হয়েছে, এটা নিয়ে অনেক মিটিং হয়েছে, অনেক আলোচনা হয়েছে। তা আমরা একটু টুকরো অংশ বিশেষ দেখে নিই এই মুহূর্তে, তারপরে আমরা আবার আলোচনায় ফিরব।
হ্যাঁ, আমরা একটু দেখে নিলাম। যে কোনো একটা কাজ করতে গেলে অনেক পরিকল্পনা, অনেক শ্রম, অনেক আহ, অধ্যবসায়ের প্রয়োজন হয়। আমরা তারই টুকরো একটু অংশ দেখলাম আর কি, যে বিভিন্ন সময় এটা এই পত্রিকাটার কাজের ব্যাকএন্ডে যে কার্যক্রমগুলো ছিল তার একটু অংশ বিশেষ। তো এই মুহূর্তে রেজাউল আঙ্কেল চলে আসছেন। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে আসসালাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু লেট হয়ে গেল, যদিও প্রথমে আপনাকে পেয়েছিলাম, তারপরে আবার আপনাকে হারিয়ে ফেলেছিলাম। আমার আমার একটু সমস্যা হয়ে গেছিল, ফোনের একটু সমস্যা হয়েছিল, এই জন্য জি জি, ফোনের একটু কোনো সমস্যা নেই। ডিস্টার্বেন্স ছিল। আমরা আপনাকে পেয়ে এখন অনেক আনন্দিত। তা আসলে যে কোনো একটা জিনিস তৈরি করতে হলে কোনো একজন মানুষ প্রথমে মানে স্বপ্ন দেখে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করে আরো কিছু মানুষ। তা একা আসলে বড় একটা কাজ কখনোই সম্ভব হয় না। তাই এই যে আজকের যে বইটা বের হয়েছে, এটা আমার কাছে মনে হয় খুকসার জন্য একটা বিশাল ব্যাপার, বিশাল একটা ব্যাপার। মানে যে কেউ এই বইটা একটু দেখলে পরে অনেক পুরানো স্মৃতি, অনেক পুরানো মানুষকে খুঁজে পাবে। এবং এইটা মানে রেজাউল আঙ্কেলকে স্পেশালি ধন্যবাদ, এবং আরেকজন হাবিবুর রহমান হবি ভাই, যিনি এই মুহূর্তে নাই আমাদের সাথে, উনি থাকলে আরেকটু ভালো হতো। এই মানুষগুলার স্বপ্নই আজকে মানে বাস্তবের রূপ নিয়েছে। তা আঙ্কেলের কাছে মানে রেজাউল আঙ্কেলের কাছ থেকে শুরুর গল্পটা শুনতে চাই। কেমন ছিল জার্নিটা আঙ্কেল? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই মহার্ঘ সময়ে, যে সময়টা আমরা অতিক্রম করতে যাচ্ছি, এই সময়টা অত্যন্ত দুর্লভ আমাদের কাছে। সেই সঙ্গে সঙ্গে আমি আজকে একটু দুঃখিত এই জন্য যে আজকে সকালে আমাদের দেশে একটা ভীষণ দুর্ঘটনা ঘটে গেছে। তার জন্য আমার তাদের যারা লঞ্চ ডুবিতে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং সেই সঙ্গে সঙ্গে পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে যে করোনা ভাইরাস থেকে আমরা যাতে মুক্ত হতে পারি খুব দ্রুত, আমাদের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি যেন মুক্ত হতে পারে, আমরা সবাই যেন আনন্দিত হতে পারি। কস্তুরিকার জন্য আজকে নিঃসন্দেহে একটা শুভ দিন। আমি সেজন্য আজকের এই আয়োজক সঞ্চালককে, আমার পরম স্নেহাস্পদ, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্নেহাশিস জানাই। যে কস্তুরিকাকে হাইলাইট করার জন্য তার যে প্রচেষ্টা, এর জন্য আমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিষয় হলো এই যে প্রত্যাশা যখন ইচ্ছার সঙ্গে সংযুক্ত হয়, তখন সেই প্রত্যাশা পূরণ যখন হয়ে যায়, তখন তার প্রাপ্তির পরে যে অনুভূতি, সেই অনুভূতিটা আমাকে আচ্ছন্ন করছে। আমি মূলত আমার ভাষা এখানে স্তব্ধ হয়ে যায়। আমার সেই মোমবাতির কথাটা মনে পড়ে, যে মোমবাতি বলছে যে আমি প্রচুর আলো দিতে পারি, কিন্তু সত্যিকার কথা এই যে মোমবাতি আলো দিতে পারে, কিন্তু কিছুটা জায়গা ছড়িয়ে থাকে শুধুমাত্র, আর সূর্যের কাছে তার প্রত্যাশা অনেক বেশি। সূর্য ছড়ায় সমস্ত পৃথিবীতে। তো তেমনি একটা ছোট্ট প্রত্যাশা ছিল আমার। আমি বাংলা সাহিত্যের ছাত্র, বাংলা সাহিত্যে পড়াশোনা করেছি, এবং ছাত্র অবস্থা থেকে আমি কলেজ ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করেছি, এবং এর সঙ্গে অনেক ছোটখাটো পত্র পত্রিকার সঙ্গে সংযুক্ত ছিলাম। এগুলো আমি অনেকগুলো প্রকাশনা আমার মাধ্যমে হয়েছে, আমার সম্পাদনা হয়েছে। আমি এই খোকসাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমি যখন খোকসাতে 73 সালে এসেছিলাম, তখনই আমি স্বপ্ন দেখতাম। এখানে শুনতাম, আমি গড়াই নদীর পাশে আমার বাড়ি, গভীর রাত্রিবেলা যখন মাঝির গান শুনতাম, তখন আমি উদাস হয়ে যেতাম। মেট্রো সরে যখন মাঠে গান শুনতাম, তখন আমি উদাস হয়ে যেতাম। খোকসার প্রতি ধূলিকণায় রেণুতে যেন ছড়িয়ে আছে সংস্কৃতি, এরকম একটা আনন্দময় অনুভূতি আমাকে আচ্ছন্ন করে ফেলত। ঠিক সেই সময় 1978 সাল হবে, সেই সময় আমরা কতিপয়, তার মধ্যে এখন জীবিত আছে হাবিবুর রহমান হবি শুধুমাত্র, আর দু একজন হয়তো ছড়িয়ে ছিটে থাকলেও থাকতে পারে, কিন্তু মূলত যারা ছিল তারা এখন নেই। সেই সময় আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার ভাই
জানিপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গনি জোয়ারদার, আমার ছোট ভাই স্নেহাস্পদ ইঞ্জিনিয়ার শহীদুল আলম চুন্নু, আরো স্মরণ করি আব্দুল ওহাব, সালাম ইত্যাদি, আর সবার আগে ছিল হাবিবুর রহমান হবি। আমরা এক সময় প্রস্তাব তুললাম যে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা এই যে সংস্কৃতিটাকে ঊর্ধ্বমুখী করা যায় কিনা। কারণ খোকসা এবং কুমারখালী দুটাই সংস্কৃতির পীঠস্থান বলে মনে করি। যেখানে লালনের চারণভূমি, কাঙাল হরিনাথের চারণভূমি, যেখানে রবীন্দ্রনাথের চারণভূমি, সেখানে খোকসার মাটিতে যেন তাদের পদস্পর্শ লেগে আছে সবসময়ের জন্য, এটা অনুভব করলাম। এবং সবাই মিলে তখন একটা চিন্তা ভাবনা আমরা এলাম যে এই সংস্কৃতিটাকে আমরা ধরে রাখবো, এখন বিলুপ্তি প্রায়, এখন এটাকে আমরা ধরে রাখতে হলে তখন কি করা যায়। আমরা জালালউদ্দিন মিয়ার গদি ঘরে বসলাম, তৎকালীন সময়ের একটা সংস্কৃতিকে প্রায় লুপ্ত প্রায় আর কি, রেবতী রমন পাল ইত্যাদি, নৃপতি কুমার সিংহ, এদের সবাইকে নিয়ে আমরা বসলাম। বসে সেখানে নতুন ভাবে জন্ম হলো খোকসা থানা ড্রামাটিক অ্যাসোসিয়েশন, তখন থানা ছিল কেটিডিএ, 1978 সালের কথা। এবং সেই সময় থেকে একটা পরিকল্পনা আমার মাথার মধ্যে সবসময় ঘুরতো, সবসময় যে খোকসাতে যে গুণীজনেরা আছেন, যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, তাদের কথা আমরা কোনো মতে ভুলিতে পারি না। তাদেরকে এক মোড়কে কিভাবে আবদ্ধ করা যায়, সেই প্রচেষ্টা আমার তখন থেকে ছিল মাথার মধ্যে। তো আমরা প্রথমে শুরু করি যাত্রাপালা দিয়ে, যেটা কস্তুরিকার প্রতিটি পৃষ্ঠার মধ্যে এই কথাটা উল্লেখ আছে, যদিও উপজেলা সাংস্কৃতিক সংস্থা উষাস এখন এর নাম, কিন্তু কস্তুরিকার প্রায় অর্ধেকটা জায়গা জুড়ে আছে যাত্রাপালা নিয়ে। যাত্রাপালাটাকে আমরা আধুনিকায়ন করার জন্য একটা প্রচেষ্টা চালালাম। তারপর যাত্রা মানে মানুষ জানতো, সাধারণ মানুষ বুঝতো, জানতো যে এটা বোধহয় একটা ওই বিদঘুটে বিকৃত নাচ গান ইত্যাদি, এবং এগুলো গ্রামের সাধারণ মানুষের সমস্ত, এরা সমস্ত দেখে এগুলো শোনে এবং দেখে, এখানে বোধহয় ভালো কোনো কিছু হয় না। আমরা এই বিষয়টাকে একটু ঢেলে সাজালাম, সাজিয়ে এটাকে আধুনিক করে নিয়ে ওইখান থেকে অপসংস্কৃতিটাকে বাদ দিয়ে আধুনিকায়ন করে যাত্রাপালা দিয়ে শুরু করলাম। এবং যাত্রাপালাটা আজকে আমার এক পর্যায়ে পৌঁছেছে যে কেটিডিএ হাবিবুর রহমান হবির নেতৃত্বে এবং আরো তার সঙ্গে যে কুশীলবরা আছে যারা, তাদের নেতৃত্বে এখন অনেক দূর এগিয়েছে। শিল্পকলা একাডেমি থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, শিল্পকলা একাডেমিতে বহু দূর এগিয়েছে। আমরা যাত্রা করেছি এবং নাটক করেছি, বেতারে করেছি, টেলিভিশনে করেছি। এর সঙ্গে আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই সময়, তারা এখনো আছেন কেউ কেউ। যেমন আমি এর মধ্যে ডাক্তার অনুপমের নাম বলতে পারি। অনুপম, সে ছিল আমার এক ছোট ভাই, ও এখনো আছে, ও এখনো অনেক বড় প্রোগ্রাম করে, ও রেডিওতে, সিনেমাতে আছে। তো যাই হোক, এদের সহায়তায় আমরা মোটামুটি ঢাকা পর্যন্ত যেতে পারছি, রাজধানীতে আমাদের অনুষ্ঠান করেছি এবং অনেক বড় বড় অনুষ্ঠান করেছি, প্রোগ্রাম করেছি এবং অনেক সুখ্যাতি অর্জন করেছি ইতিমধ্যে। এটা আমাদের যাত্রাপালার কথা বলছি। এরপরে আমার ভেতরে যে কাজটা করছিল সেটা আগে করে বলেছি যে আমি এখানে খোকসা দর্পণ নাম করে প্রথমে আসবার পরে, খোকসা 73 সালে এসেছি, আমি 76 সালে খোকসা দর্পণ নাম করে খোকসার একটা পত্রিকা বার করি, ওটা আমার সম্পাদনা হয়েছিল। আমাকে তখন সাহায্য করেছিলেন রবীন্দ্রনাথ রায়চৌধুরী, এখানে ছিলেন তখন, উনি ছিলেন এখানে ম্যাজিস্ট্রেট হিসেবে, ভদ্রলোক, অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত সাংস্কৃতিক ভাবাপন্ন মানুষ, অনেক বড় মাপের মানুষ। উনি আমাকে সাহায্য করলেন, বললেন যে রেজা ভাই, আপনি টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আপনি এগিয়ে যান, আমি আছি আপনার সঙ্গে। খোকসা দর্পণ বেরোলো এবং প্রচুর সুখ্যাতি অর্জন করলো। তারপরে আরো বেশ কিছু পত্র পত্রিকা আমার বের করেছিলাম। সে সময় থেকে আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরতো, সেটাই যে এই যে পথে ঘাট যে সমস্ত খোকসার মাটিতে, খোকসার ধুলিকণায় যে সমস্ত গুণী মানুষেরা যারা পায়ের ছাপ রেখে গেছেন, তারা আজকে অবহেলিত হয়ে পড়ে আছে, তাদেরকে আমি হাইলাইট আনতে পারি কিনা, একটা সীমার মধ্যে আনতে পারি কিনা। যেখানে রবীন্দ্রনাথ এই জানিপুরের ঘাটে বসে যেখানে শেষের কবিতা লিখলেন, সেখানে আমরা আরেকটু এগিয়ে তাকে
আমাদের খোকসার যে গুণী মানুষগুলো আছে তাদেরকে আমরা নিতে পারি কিনা। এই চিন্তা এবং ধ্যান ধারণা আজ থেকে 2 বছর আগে হাবিবুর রহমান হবির সঙ্গে কথাবার্তা বললাম। সে বললো যে হ্যাঁ এটা তো করা যায়, কিন্তু সমস্যা হলো এই যে এটা আপনি করতে চাচ্ছেন ঠিক, কিন্তু এটা অনেক পয়সার ব্যাপার আছে, অনেক অনেক টাকা পয়সার ব্যাপার আছে, এর জন্য অনেক সমস্যা আছে। তো আমি সেখানে যে জিনিসটা ওকে বললাম যে দেখো আমরা যদি এগোই, যদি মানে যদি আমরা চলতে থাকি, তাহলে আমার মনে হয় যে টাকা পয়সা খুব একটা ফ্যাক্টর হবে না। কারণ আমরা অনেক বড় বড় কাজ করেছি, যেগুলোর ভেতরে অনেক সময় দেখা গেছে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে, কিন্তু আমরা থেমে থাকিনি। তো বলে তাহলে আপনি শুরু করেন। সেই শুরু হলো আজ থেকে 2 বছর আগে। আমার লেখা আর হাবিবুর রহমান হবিকে আমি যখন যে নির্দেশনা দিয়েছি যে এই ছবিটা এনে দাও, এই তথ্যটা এনে দাও, এইখানে এই সমস্যা, ওখানে সেই সমস্যা, কবি সারাদিন উন্মাদের মতো দৌড়েছে তার পেছনে। এবং তার সঙ্গে সঙ্গে আর কিছু লোকের নাম না করলেই নয়, সেটা হলো মুকুল নাম করে এক ভদ্রলোক তিনি, আর মকবুল মাস্টার নাম করে এক ভদ্রলোক। এই 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 তিনজন ব্যক্তি যে মানে অক্লান্ত পরিশ্রম, সেটা চিন্তা করা যায় না। এই প্রুফ দেখে দিলাম, দৌড়ে গেল, আবার সেটা কম্পিউটার থেকে ফিরে নিয়ে এসে বললো প্রুফ দেখা এটা হয়ে গেছে, এটা কারেকশন করে দেয়। আবার দেখতে শুরু করলাম, আবার দৌড়ালো, এমনি করে দৌড়ে দৌড়ে এটা শুরু হলো কস্তুরিকার কাজ। কস্তুরিকার লেখা সংগ্রহ এবং মোটামুটি এডিটিং, যেটা সম্পাদনা যেটা বলে, সেটা যখন শেষ হয়ে গেল, তখন এটা নামকরণ নিয়ে একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে এসে গেল। নামকরণটা কি করা হবে? আমার তখন মনে হলো যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুগন্ধির মধ্যে যত পারফিউমই তৈরি হোক না কেন, সেটা প্যারিসে হোক আর ফ্রান্সে হোক, যেখানে হোক না কেন, আমরা একটা সুগন্ধির কথা জানি যেটা বাংলাদেশে হয়, সেটা সুন্দরবনে পাওয়া যায়, মৃগনামী কস্তুরী নাম করে একটা হরিণ। তো সেই হরিণ একটা, সে কস্তুরী যে একটা সুগন্ধ, সেই সুগন্ধটা পাই আমরা ওই সুন্দরবনের হরিণের কাছে। তো আমরা দেখলাম যে, আমি তখন চিন্তা করলাম, অনেক চিন্তা ভাবনা করে, অনেক রাত্রি পর্যন্ত, গভীর রাত্রি পর্যন্ত চিন্তা করলাম যে কস্তুরী 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 মৃগ, কস্তুরী মৃগ থেকে কি হয়, এটা সুগন্ধ, এটা পাওয়া যায় না, খুব দুর্লভ একটা প্রাণী, কিন্তু যদি পাওয়া যায় তাহলে তার সুগন্ধটা এতই বেশি উগ্র এবং এত বেশি তীব্র যে সমস্ত চরাচর অন্তত 2-5 মাইলের মধ্যে সেই সুগন্ধটা ছড়িয়ে পড়ে। আমি এটা চিন্তা করে এটার নাম আমি রাখলাম কস্তুরিকা। ওরা আমার কাছে ব্যাখ্যা চাইলো যে কস্তুরিকা শব্দটি মানে কি, আমার কাছে জিজ্ঞাসা করে যে কস্তুরিকা মানে কি। আমি তাদেরকে ব্যাখ্যা দিলাম, তাদেরকে বললাম যে এটার মানে হলো এই, কস্তুরী মৃগ থেকে যে কস্তুরী, যে সুগন্ধ যেটা নেওয়া হয়, সেই সুগন্ধটা সমস্ত পৃথিবী ব্যাপী ব্যপ্ত হয়ে যাবে। আমরা আজকে যে স্মরণিকাটা যাদের স্মরণ করবার করে, যারা মৃত, যারা চলে গেছেন আমাদের ছেড়ে, তারা সংস্কৃতি রেখে গেছেন এখানে, সেই সংস্কৃতির বিনিময়ে আজকে সারা পৃথিবীতে আমরা এই জিনিসটাকে ছড়িয়ে দিতে পারবো। এর সুগন্ধটা, এই কস্তুরিকা, এই স্মরণিকাটা সারা পৃথিবী সমস্ত ছড়িয়ে যাবে। এবং আগামী 1000 বছর যদি এটা থাকে, স্মরণিকাটা থাকে, তাহলে গবেষকরা এর মধ্যে গবেষণা পাবে এবং এর মধ্যে থেকে অনেকেই অনেক কিছু উপাত্ত পাবে, যেগুলো পরবর্তী সময়ে পরবর্তী জেনারেশনের জন্য অনেক বেশি বড় কাজ লাগবে। আমাকে সহায়তা করার জন্য এগিয়ে এলো আমাদের আজকের সভাপতি, পরম স্নেহাস্পদ বাবুল আক্তার, উষার সভাপতি, এবং তার রাজনৈতিক আইডেন্টিটি যাই থাক না কেন, সে আমার কাছে আমার ছেলের মতো। সে আমাকে বললো, চাচা আপনি চিন্তা করেন না, এটা দেখা যাবে। তো আমি আরেকটু সাহসী হয়ে গেলাম। এরপরে শুরু হলো কম্পিউটারে কম্পোজ কমপ্লিট হয়ে গেল, প্রচ্ছদ তৈরি করলাম, সবকিছু হয়ে গেল। তখন আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত। প্রায় 7-8 মাস অতিবাহিত হয়ে গেছে, এর মধ্যে ফিনান্সের কোনো সঙ্গতি নাই, কি করা যাবে। ইতিমধ্যে ছোট ভাই ফারুক, ওর বাড়ি কমলাপুরে, ও একদিন কথা বলতে বলতে আমি দুঃখ করে বললাম যে দেখ, আমি খোকসার একটা ইতিহাস আমি বহুত কষ্টে, বহুত স্মৃতিচারণ করে, বহুত কষ্টে সংগ্রহ করলাম, আমি তো এটা ছাপতে পারি না, কি করি বলতো দেখি। তো বললো কেন, টাকা পয়সার অসুবিধা এমন খুব নাই, আমি আপনার সঙ্গে এমন একটা মানুষের পরিচয় করাই দেবো যে মানুষটি ইচ্ছা করলে পরে আপনার এই পত্রিকা খোকসার মানুষ,
আর আমি খোকসা উপজেলা কল্যাণ সমিতি আপনি নাম শুনেন নাই? আমি নাম শুনেছি কিন্তু কারোর সঙ্গে তার পরিচয় নাই ভাই, তোলা আমি পরিচয় করাই না। এই সময় আমাদের বর্তমান বাংলাদেশ ব্যাংকের জিএম জেনারেল ম্যানেজার সিরাজুল ইসলাম সাহেব, পরম স্নেহের পাত্র, যে আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, অত্যন্ত ভালোবাসে আমাকে, সে কখনো কখনো আমাকে বলে আপনি খোকসার বাতিঘর, আপনি খোকসা থেকে চলে গেলে, আপনি খোকসা না থাকলে আপনার অবর্তমানে খোকসাকে কে দেখবে, কে কে সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখবে, এই ধরনের কথাবার্তা সে বলতো, আমাকে বলে, এখনো সে যথেষ্ট শ্রদ্ধা করে আমাকে। তো তার সঙ্গে আমরা আমার চেম্বারে আমার ওখানে আমার সঙ্গে দেখা হলো, দেখা হওয়ার পরে আমি তাকে বললাম যে বাবা আমি তো এই সমস্ত কাজ করেছি, এটা আমি খোকসার কিছু দুর্লভ স্মৃতি ধরে রাখতে চাই। খোকসার মুক্তিযুদ্ধ, খোকসাতে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে, খোকসার সংস্কৃতিকে, খোকসার যাত্রা শিল্পকে, এবং বর্তমান যে খোকসার যে পরিস্থিতি আছে, আমি সমগ্র বিষয়টিকে অ্যাপার্ট ফ্রম অল থিংস পলিটিক্যাল অ্যারেনা, এই সমস্ত সংস্কৃতি বাদ দিয়ে, পলিটিক্স বাদ দিয়ে আমরা চলে যেতে চাই সুস্থ সংস্কৃতির দিকে। তো আমাকে তুমি কিভাবে হেল্প করতে পারো? কিছু সময় চুপ করে থেকে বলে যে আঙ্কেল আমি আপনাকে এখনই কথা দিচ্ছি না, তো আমরা ঈদে আসবো বাড়িতে, এই সময় আপনার সঙ্গে একবার আমরা বলবো। এই সময় আমি আরেক স্নেহাস্পদ আনোয়ার হোসেন, রবিউল আলম বাবুল, ওরা সবাই এলো, ওদের সঙ্গে আমি কেটে দিয়েতে মিটিং এ বসলাম। মিটিং এ বসে সেখানে কথাবার্তা হওয়ার পরে তারা বললো যে ঠিক আছে, চিন্তা করবেন না, আপনি সব কমপ্লিট করে ফেললেন, এটার প্রকাশনার দায় দায়িত্ব আমাদের রইল, আপনি চিন্তা করবেন না, আপনার ইচ্ছা ইনশাল্লাহ পূরণ হবে। আমি আমার বক্তব্যের প্রথমে বলেছি যে প্রত্যাশা যখন ইচ্ছার কাছে যে অবনত হয়, তখন তার সেই ইচ্ছা যখন পূরণ হয়ে যায়, তখন সেই পূরণ হয়ে যাওয়াটা মনে হয় যেন শেষ প্রাপ্তি, এরকম একটা মনে হয়। আমি প্রচন্ড আশান্বিত হয়ে গেলাম এবং তাৎক্ষণিকভাবে আমার সমস্ত কিছুকে আমি হবিকে ডেকে বললাম যে আমাদের সব সমাধান হয়ে গেছে, এখন ইনশাল্লাহ আমরা এগোতে পারি। আমি পেছনের ইতিহাস সামনে নিয়ে এসে কিছু কিছু কথা বললাম। অনেক বড় দীর্ঘ ইতিহাসের পেছনে আছে। আমি মনে করি যে আমাদের যে কুস্তিবিকা ছাপা হয়ে আজ আমার হাতে এসছে, অত্যন্ত হ্যান্ডসাম, অত্যন্ত সুন্দর, এবং তার পেছনে যে শ্রম, যে কষ্ট, তার জন্য আমি কতিপয় লোকের কাছে একান্ত ভাবে কৃতজ্ঞ থাকবো। যেমন মাইক্রোডিলের শোয়েব, আমি দিন রাত তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছি। সেই হাবিবুর রহমান হবির ছেলে, সে আমাকে দাদু ডাকে। আমি তাকে বলেছি তুমি আমার কাজ আগে করো, তারপর তোমার সব অন্য কাজ হবে, এরকম। আমার নাতি ইঞ্জিনিয়ার রাজিত, ও আমাকে সবসময় যদি ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গে থাকতো, তখন আমি কিছুটা শারীরিকভাবে অসুস্থ, সে আমাকে সঙ্গে সঙ্গে সবসময় নিয়ে বেড়াতো আমাকে। আনোয়ার সাহেব ফারুক, বাবুল সিরাজ সাহেব আমাকে সবসময় সাহায্য দিয়েছে ঢাকাতে, এবং আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজকে এই পত্রিকা প্রকাশনার জন্য তাদের যে অবদান, তাকে আমি কোনো অবস্থাতেই ভুলতে পারবো না। হয়তো আমি থাকবো না পৃথিবীতে, আর এটা তো জাস্ট রোলিং স্টোন, আমরা তো এইভাবে পাথর গড়াতে গড়াতে ঘুরে 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 আবার তো সেই সমুদ্রে গিয়ে পৌঁছয়। আর আমি আই গ্যাদার্ড পেবলস ইন দ্য সিশোর, আমি এতদিন যাবো যাই করেছি না করেছি, আর মনে হয় যেন আমি নুড়ি কুড়িয়েছি শুধুমাত্র, আর এখন আমি যেন পরশ পাথরে একটা স্পর্শ পেয়েছি। আঙ্কেল আমি আপনার সঙ্গে আরো কথা বলবো, আরো আপনার কথা শুনবো। আমরা এবার একটু আনোয়ার ভাইয়ের কথা শুনি, তারপরে আবার আপনার কাছে আসবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আনোয়ার ভাই এই পত্রিকা কস্তরিকার সমন্বয়ক হিসাবে কাজ করেছেন আপনি। আপনার অনুভূতি জানতে চাই, এবং কি ধরনের ইনফরমেশন থাকছে এই পত্রিকাতে, এটা যদি ঘোকসার মানুষকে আপনি একটু জানান। ধন্যবাদ শাহিন। সেই সাথে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত আমাদের খোকসা উপজেলা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি বাংলাদেশ ব্যাংকের জিএম সিরাজুল ইসলাম, কোষার সভাপতি খোকসার গণমানুষের প্রিয় মানুষ বাবুল আক্তার, খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব রবিউল আলম বাবুল, এবং প্রশাসনের উপদেষ্টা রেজাউল করিম। আমার দৃষ্টিতে প্রকাশনার সমন্বয়কারীর দায়িত্ব পালন করতে গিয়ে এটাকে আমি কস্তরিকা বলবো না, এটা খোকসার শিকড়ের ইতিহাস। খোকসার শিকড়ের ইতিহাসের নাম কস্তরিকা। যে কস্তরিকায় খোকসার ইতিহাস, যে কস্তরিকায় খোকসার ঐতিহ্য, যে কস্তরিকায় খোকসার সংস্কৃতি, যে কস্তরিকায় খোকসার মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জ্ঞানী গুণী সমস্ত মানুষের ইতিবৃত্ত
পেরে একসাথে এক আকারে একটি বই আকারে একটি পাণ্ডুলিপি আকারে যে প্রকাশ হয়েছে তার নামই কস্তরিকা। যে কস্তরিকা খোকসার ও বিশেষ করে উপজেলা সাংস্কৃতিক সংস্থা উশাসের চলমান কার্যক্রমকে গতিশীল করবে। প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, কিন্তু কস্তরিকা রয়ে যাবে। একটি কস্তরিকা একজন মানুষের হাতে পেলেই সে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে খোকসার বরেণ্য মানুষের থেকে শুরু করে খোকসার সাংস্কৃতিক অঙ্গনকে শুরু করে সমস্ত ইতিহাসগুলি একটি জায়গাতে সে পাবে। এটার নামই কস্তরিকা, যেটা স্বাধীনোত্তর বাংলাদেশেই প্রথম উশাসের উদ্যোগ। এবং আমরা খোকসা উপজেলা কল্যাণ সমিতির আমাদের সভাপতি মহাসচিব এবং আমরা সহ বেশ কয়েকজন মিলে এটাকে প্রকাশনার দায়িত্ব নিয়েছিলাম। আমি প্রকাশনা সমন্বয়কারী হিসাবে নিজেকে এবং আমাদের খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকাকে সফল বলে মনে করি যে এরকম একটি ইতিহাস পাণ্ডুলিপি আকারে খোকসার মানুষের কাছে পৌঁছে গেছে। এই জন্য সবারকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে খোকসা উপজেলা কল্যাণ সমিতির আমরা নেতৃবৃন্দ যারা আছি তারা সবাই সবসময় জনকল্যাণ, চিকিৎসা এবং স্বাস্থ্য সেবায় আমাদের যতটুকু ভূমিকা, যেখানে সহযোগিতা দরকার আমরা করে আসছি। এই প্রত্যাশা খোকসার মানুষের কাছে থাকবে। এবং শুধু কস্তরিকাই নয়, কস্তরিকার মতো অসংখ্য কাজ ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা করার মানসিকতা নিয়েই খোকসা উপজেলা কল্যাণ সমিতি যে গঠিত হয়েছে, আমরা ঢাকায় যারা থাকি এই কাজগুলি আমরা ভবিষ্যতেও করব, এই প্রত্যাশাই সকলের কাছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। এবার আর এক দুইজন মানুষ আর কি আমার খুব প্রিয়, রবিউল আঙ্কেল এবং সিরাজ ভাই আছেন, যারা এই পত্রিকাটা নিয়ে অনেক পরিকল্পনা, অনেক শ্রম দিয়েছেন এটার পিছে। এবং আরেকজনের কথা না বললেই না, আমার খুব খুব কাছের বন্ধু ফারুক, ও আমি যতদূর জানি এই পত্রিকাটা নিয়ে অনেক বেশি সময় দিয়েছে, কাজ করছে। তো সবার জন্যই শুভকামনা এবং অভিনন্দন। এই পর্যায়ে সিরাজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আপনার অনুভূতি এবং খোকসার মানুষকে কি বার্তা দিবে কস্তরিকা, ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খোকসার এই ধরনের একটি উদ্যোগ এর আগেও আরেকবার উপস্থিত থেকেছিলাম, আর এবার উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই অনুষ্ঠানে যে গুণী জনেরা উপস্থিত আছেন তার মধ্যে উশাসের উপদেষ্টা, আমি যাকে খোকসার সাংস্কৃতিক জগতের বাতিঘর বলেই মনে করি, এবং শিক্ষা দীক্ষা মনন মানসিকতায় যাকে আমি ফলো করার চেষ্টা করি, সেই ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, আমাদের সবার প্রিয় খোকসা আওয়ামী লীগের সভাপতি এবং অনেকগুলো সংগঠনের সাথে জড়িত, বিশেষভাবে উশাসের মতো একটি সাংস্কৃতিক সংগঠনেও তিনি তার হাত প্রসারিত করেছেন, একটি ছায়া দিয়ে যাচ্ছেন, সেই বাবুল আক্তার, আমার প্রিয় সংগঠন খোকসা উপজেলা কল্যাণ সমিতির সম্মানিত মহাসচিব, অর্থ সচিব সহ এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, ভালোবাসা। আসসালামু আলাইকুম। আসলে আমরা অনেকদিন থেকেই যেভাবে কথা শুনেছেন, ডাক্তার রেজাউল সাহেব যেভাবে বলেছেন, এটি নিয়ে তাদের যে প্রাণান্ত চেষ্টা, আমরা তো সামনে এসে যখন প্রিন্টিং হলো সেই সময়ে সামান্য একটি কাজ করেছি, কিন্তু এর পিছনের কাজটি অনেক বড় থাকে। এটি সম্পাদনা, এগুলো ছবিগুলো কালেক্ট করা, সিকোয়েন্সিয়ালি এগুলোকে প্লেস করা, কোনটার পর কোনটা যাবে, লেখাগুলো সংগ্রহ করা, তারপরে এর প্রুফ দেখা, অনেক কাজ তারা করেছে। এই খোকসাতে বসে যে কাজগুলো করা হয়েছে, এটা নিঃসন্দেহে ঢাকাতে বসে বা যে কোনো একটি বড় শহরে বসে যেভাবে করা হয় ঠিক সেইভাবে হয়েছে। এজন্য আমি খোকসার এই নিবেদিত প্রাণ মানুষদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে আমার
প্রিয় খোকসা, আমার প্রাণের এই জায়গা থেকে এখানে যে ভালো মানুষগুলো বাস করে, তাদের যে মনের মধ্যে সংস্কৃতি লালন করেন, তারা যে ভালোর চর্চা করেন, সেই ভালোর মানুষগুলো থেকে আমাদের মতো নগণ্য মানুষ যারা আমরা বের হয়ে আসছি সেখান থেকে আমরা গর্ববোধ করি এই ঢাকা থেকে, যে আমার পিছনে যারা খোকসায় রয়ে গেলেন তারাও আমাদের চেয়ে আরো বেশি সাংস্কৃতিক মনা, তারা যথেষ্ট সহানুভূতিশীল, মানুষের জন্য তাদের অনেক কাজ আছে। তো এই সবগুলোই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কস্তরিকা প্রকাশের ক্ষেত্রে খোকসা উপজেলা কল্যাণ সমিতি যেভাবে বলা হয়েছে, আমরা কোন একটা ঈদের পরে আমরা একসাথে বসেছিলাম খোকসাতে, সেই বসা থেকেই আসলে সিদ্ধান্ত, এটি একটি বড় কাজ। যে কোনো প্রিন্টিং আপনারা জানেন এটিকে একটা মানসম্মত শত শত মানুষের কাছে এটা পৌঁছাবে, সেই সেই ধরনের মানে এটিকে প্রিন্ট করে বের করা, তারপরেও ফান্ডিং এর একটা ব্যাপার আছে। আমরা যেহেতু সমিতি করতে গিয়ে আমাদের নানান সময়ে নানান ধরনের এইসব কাজ করতে হয় যেখানে মানুষের হেল্প করা লাগে, তো লিমিটেড রিসোর্সের মধ্য থেকে এটাকে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি সেই চেষ্টা করেছিলাম। তো আমাদের দুই একটি সেটব্যাক ছিল, যার জন্য কিছুটা ডিলে হয়ে গেছে। আসলে সমিতি, কুষ্টিয়া জেলা সমিতি কেন্দ্রিক কিছু সমস্যা আমাদের তৈরি হয়েছিল, যেখানে বসে আমরা কাজগুলো করি, কারণ তাদেরও একটা বড় প্রকাশনের মধ্যে হয়েছে, যে প্রকাশনার পিছনে আমাদেরকে ব্যয় সময় দিতে হয়েছে, পিকনিক হয়েছে মাঝখানে, এই সব কিছু মিলিয়ে এবং আমাদের যে ফান্ড কালেকশন সেখানেও আমরা কিছুটা বাধার সম্মুখীন হচ্ছিলাম। পরবর্তীতে আপনারা জানেন দেশের যে বৈশ্বিক সমস্যা, এগুলোর থেকে উত্তরণের পরে যে এইভাবে একটি সুন্দর বই বেরোলো, এর জন্য আমি সর্বাগ্রে এটির সাথে আমাদের যে উপজেলা কল্যাণ সমিতিতে যারা কাজ করেছিলেন, বিশেষভাবে আনোয়ার ভাই, বাবুল ভাই, ফারুক সহ আমাদের পান্নারা যারাই যেখানে আছেন, তারা কাজ করেছেন, বিজ্ঞাপন সংগ্রহ করেছেন, বিভিন্ন সময়ে প্রুফ দেখেছেন। এই প্রেসে বসে দিনের পর দিন আনোয়ার ভাই যেভাবে সময় দিয়েছেন, ফারুক সময় দিয়েছে, বাবুল ভাই, এগুলো না দেখলে হয়তো আমরা শুধু বইটাই হাতে পেয়ে যাব, কিন্তু এর পিছনে ডাক্তার রেজাউল ওনারা যেভাবে পরিশ্রম করেছেন, ঢাকা বসেও অনেকেই যে পরিশ্রম করেছেন, সেগুলো আমি অনুভব করেছি। আমার ট্রান্সফার জনিত কারণে আমি অনেক সময় উপস্থিত থাকতে পারিনি, তারপরেও যে তারা এই সুন্দর কাজটি করেছে এই জন্য তাদের ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি খোকসার এই কৃতি মানুষ যারা, উশাসের বর্তমান সভাপতি, উপদেষ্টা, তারপর হবি ভাই, অন্য যারা আছেন, সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর আমি চাই এই উশাস যেন এক খণ্ডে শেষ না হোক, কস্তরিকা এক খণ্ডে শেষ না হোক। এখন থেকে ডাক্তার রেজাউল উনি আরেকটি বীজ বপন করে দিয়ে যাবেন, আরো অনেক কিছু সংগ্রহের আছে, আরো অনেক মানুষ বাদ পড়ে গেছে, তাদের জন্য যেন দ্বিতীয় খণ্ডের কাজটি এই আমার খুব পরম শ্রদ্ধেয় রেজাউল সাহেবের হাত দিয়ে, আর আমাদের সবার বড় মানুষের যে নেতা বাবুল আক্তার, উনি এই সাপোর্টটা দিক, আমরা আমাদের এন্ডে এর চেয়ে আরো একটু ভালো কাজ যেন আমরা করে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি। আরেকটি বই আমরা চাই এবং আরো ভালো কাজের সাথে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ সিরাজ ভাই। এ পর্যায়ে বাবুল, রবিউল আলম বাবুল, মহাসচিব, খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা, যেটা আঙ্কেলের সাথে একটু কথা বলতে চাই। আঙ্কেল, কেমন লাগছে কস্তরিকার বের হলো? আমি একটু বলে রাখি আঙ্কেল এর ব্যাপারে, সেটা হলো রবিউল আঙ্কেল এমন একজন লোক, মানে তার মাথায় কোনো কিছু একটা ঢুকাই দিলেই হয়েছে, বাকিটা এত স্পিডে হয়ে যায়, এবং সে খুব প্রাণবন্ত একটা মানুষ। সে এই বয়সে এসেও যে পরিমাণ প্রাণবন্ত, আমরা ইয়াংরাও সে ওই লেভেলের না, এই জন্য সবসময় ইন্সপায়ার্ড হই আঙ্কেলের থেকে।
তা আঙ্কেলেরও এই পত্রিকার পিছে অনেক শ্রম আছে, অনেক মেধা আছে। তা যখন একটা পত্রিকা কেন যে কোনো কিছুই ভালোবাসা থেকে জন্ম নেয়, সেটার ফিলিংটা সবসময় অন্যরকম থাকে। তাই আঙ্কেলের কাছেও জানতে চাচ্ছি কেমন লাগছে, এবং এটার পিছনের কোনো গল্প থাকলে সেটা জানতে চাই। ধন্যবাদ শাহিন, তোমাকে এমন সুন্দর একটা পরিকল্পনা হঠাৎ করে মাথায় তোমার আসলো এবং আমাকে বললে, এবং আমিও এটার উপরে কি বলবো, আমাদের কুষ্টিয়া জেলা সমিতির সভাপতির ভাষায় ঝাঁপিয়ে পড়া আর কি। ঝাঁপিয়ে পড়ে এটা খুব মানে আপনার অল্প সময়ের মাথাটা মধ্যেই। কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ মাথা কেটে যায়। হ্যাঁ, এবার ঠিক আছে, বলেন। ঠিক আছে এবার। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, তো আমি প্রথমেই তোমাকে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আর আমার শ্রদ্ধেয় রেজা ভাই এবং আমার স্নেহাস্পদ প্রশাসন সভাপতি বাবেল আক্তার, আরেকজন শ্রদ্ধার মানুষ হাবিবুর রহমান হবি ভাই, ওনাকে সহ সবাইকে ধন্যবাদ যারা অনুষ্ঠান দেখছেন। তো আসলে খোকসা উপজেলা কল্যাণ সমিতি যে কাজটি করেছে, সেখানে নাম আসছে অনেকেরই, ফারুকের, আমার ভাই ছিল, ভাইয়ের আমার। তো আমার অনুভূতিটা একটু অন্যরকম, কারণ উষাস একটি নাম আমার বেড়ে ওঠার সাথে সাথে এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কোনো এক সময় মনে হতো আমরা একই পরিবারের সদস্য। জীবিকার তাগিদে এখন বাইরে থাকলেও আসলে ভালোবাসা বা টান বিন্দুমাত্র কিন্তু কমেনি। সাংস্কৃতিক দেশ হিসাবে কুষ্টিয়া যদি সাংস্কৃতিক দেশ হয়, তাহলে আমি মনে করি নিঃসন্দেহে বলবো সাংস্কৃতিক দেশের রাজধানী হলো খোকসা, এবং সেটার নেতৃত্ব দিয়ে আসছে খোকসা উপজেলা কল্যাণ সমিতি উষাস। প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এটার সাথে জড়িত ছিলাম এবং এখনো আছি। ছোটবেলায় অধীর আগ্রহে দিনগুলি গুনতাম, কবে আসবে সেই বাৎসরিক যাত্রাপালা। মহড়ার প্রথম দিন থেকে উপস্থিত থেকে ভিতর থেকে একটা উপলব্ধি করতাম গভীরভাবে। সত্য চক্রবর্তীর ড্রয়িং এ গেট তৈরি হওয়ার শুরুতেই একটা ইঙ্গিত ভাব অনুভূতি হতো। প্রতিষ্ঠাতা সম্পাদক আমার মরহুম শ্রদ্ধাভাজন ভাই ইঞ্জিনিয়ার শহীদুল আলম চুন্নু, তার ছোট ভাই হিসাবে সবার কাছেই ছিলাম আমি বড়ই আদর। আমাকে সবাই আদর করতেন, এবং বিশেষ করে আমাকে যারা স্নেহ করতেন, কবি ভাই, রেজা ভাই, এরা তো আছেনই। তাছাড়া যারা এই যাত্রার জগতের সঙ্গে জড়িত ছিলেন, কিছু নাম এখানে বলতেই হয়। আমাদের নাট্য সম্রাট বাবু কুমুদ বন্ধু বিশ্বাস, মনীন্দ্রনাথ মন্টু, কে এম মহসিন, ভগীরথ প্রামাণিক, রেবতী রমন নাড়ু, মণিমোহন যদু, যুগল কিশোর রায়, এস এম আলম, রবি মালাকার, সত্য চক্রবর্তী, কার্তিক চন্দ্র বিশ্বাস, মহব্বত হোসেন দোলাল, আরো অনেক নাম এখন মনে আসছে না। এরা ছিল, এবং সবার সাথে আমার সুন্দর সাক্ষাৎ ছিল। ওনাদের সবার সাথে আমার একটা ব্যক্তিগত সুসম্পর্ক ছিল। দু একজন ছাড়া এর মধ্যে সবাই কিন্তু ওপারে চলে গেছে। সবার আত্মার শান্তি কামনা করছি। সবাই ভালো থাকুক ওপারে, যারা ওপারে চলে গেছেন এবং যারা এখনো আছেন তাদের জন্য শ্রদ্ধা, ভালোবাসা। এবার আসি মূল গল্পে। 2018 সালের শুরুর দিকে উষাসের সম্পাদক আমার অত্যন্ত স্নেহভাজন জনাব হাবিবুর রহমান হবি ভাই, আমি বাড়িতে গেলে এই পত্রিকা সম্পর্কে আমাকে অবহিত করেন। রেজা ভাইয়ের চেম্বারে বসে যখন পাণ্ডুলিপি দেখি, তখন আমার কাছে এটাকে পত্রিকা বলে মনে হয়নি। মনে হয়েছে এটি সম্পর্কে যারা জানে তাদের জন্য এটা সংরক্ষণ করার মতো একটা অ্যালবাম, আর তরুণদের জন্য একটা ইতিহাস। কবি ভাই এবং রেজা ভাই আমাকে বললেন এটাকে কিভাবে প্রকাশ করা যায়।
এটা 1000 কপি প্রকাশ করতে গেলে 3 লাখ থেকে 3.5 লাখ টাকার ব্যাপার। যদি তোমরা সমিতি থেকে এটা হেল্প করো তাহলে খোকসাবাসীর জন্য দলিল হিসাবে এটা মুক্তি দিতে পারো। ব্যাস, মাথায় নিয়ে নিলাম বিষয়টা। যদিও আমাদের সমিতি এগুলো করে না, আমরা সামাজিক কাজই বেশি করে থাকি, যেমন রক্তদান কর্মসূচি, শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষাবৃত্তি, এসব নিয়ে আমরা মূলত কাজ করে থাকি। কিন্তু মনে হলো এটাও খোকসার প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতা, এটা আমাদের করা উচিত। সভাপতি মহোদয়ের সাথে আলাপ করি এবং বিষয়টি তাকে অবহিত করি। ভয়ে ভয়ে ছিলাম, কারণ ওনার হয়তো আমার এতটা অনুভূতি উচ্ছ্বাসের প্রতি নাও থাকতে পারে, কারণ সে উচ্ছ্বাসের কোনো কার্যক্রমে দেখে নাই, এমনকি যাত্রাপালাও দেখেন নাই। আজকে সকালেও ওনাকে জিজ্ঞেস করেছি আমি ফোনে যে আপনি কি উচ্ছ্বাসের যাত্রাপালা দেখেছেন? উনি বলেছেন না, আমি দেখি না। উনি চুরি করেও তো মানুষ একসময় যাত্রা দেখতো, আপনি কি সেটাও দেখেন নাই? বলে যে না, উচ্ছ্বাসের যাত্রা দেখার সৌভাগ্য আমার হয় না। ওনার বাড়ি যদিও খোকসা থানার আজুয়েল গ্রামে, ওনার পড়াশোনা ছিল ডাসা স্কুলে, পরবর্তীতে কুষ্টিয়া সরকারি কলেজ ও পরে ঢাকা ভার্সিটি। খোকসার সাথে খুব একটা যোগাযোগ ছিল না ওনার, শুধু 86-তে এসএসসি পরীক্ষা কেন্দ্রের কারণে খোকসা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে উনি ছক্কা মেরে চলে গিয়েছিলেন। ছক্কা অর্থাৎ মানে উনি সেন্টার ফার্স্ট হয়েছিলেন। তো ওনাকে বিষয়টি বোঝানোর পরে উনি দেখি আমার থেকে বেশি উৎসাহিত হয়ে গেছেন। তারপর 2018 সালের ঈদের পরদিন, আমার তারিখটি মনে আছে আজও, যেহেতু আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, তারিখটি মনে আছে, ঈদের পরদিন 23শে আগস্ট 2018 আমরা উচ্ছ্বাসের আমন্ত্রণে ঈদ পুনর্মিলনী ও এই প্রস্তুতিকা নিয়ে উচ্ছ্বাসের সামনে মত বিনিময় সভা করি। তারপর থেকে প্রকাশের সূত্রপাত ঘটে। এখানে একটা কথা না বললে না, আমাদের অর্থ সম্পাদক জনাব আনোয়ার হোসেন এই প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত থাকার কারণে এটা প্রকাশে আমাদের জন্য আরো সহায়ক হয়েছে। অনিচ্ছাকৃত নানান প্রতিকূলতায় প্রস্তুতি প্রকাশে বিলম্ব হয়েছে, এই জন্য নানাবিধ ভুল বোঝাবুঝি সৃষ্টিও হয়েছিল। অবশেষে এই দুঃসময় সব দুর্যোগ মোকাবেলা করে নবদিগন্তে আবির্ভূত হতে পেরেছি আমরা, এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া। পুস্তরিকা নিয়ে খোকসাতে একটা জমকালো প্রকাশনা উৎসব করার কথা ছিল আমার জানা মতে। এটা সম্পূর্ণ ব্যয়ভার কুষ্টিয়া জেলা সমিতি চট্টগ্রামের সম্মানিত সাধারণ সম্পাদক ও খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সম্মানিত উপদেষ্টা আমার স্নেহস্পদ রেদাউল করিম রঞ্জুর এটা করার কথা ছিল। মহামারীর কারণে এটা এখন স্থগিত থাকলেও সুদিনের বার্তার মাধ্যমে সুদিন আসলেই আমরা এই কাজে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। এই হচ্ছে পুস্তরিকা প্রকাশের পিছনের রীতি কথা, আমার জানা মতে যতটুকু। আমি পরবর্তীতে সুযোগ পেলে আবার বলবো। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ রবিউল আঙ্কেল। এ পর্যায়ে বাবুল আক্তার আঙ্কেলের সঙ্গে একটু কথা বলবো। তার আগে আজকের বিষয় যেহেতু পুস্তরিকা এবং খোকসার সংস্কৃতি, এর কারণে আমরা আমার খোকসা যে ডকুমেন্টারি ফিল্মটা আমরা তৈরি করেছি, এই ফিল্মটার সংস্কৃতি অংশের যাত্রাপালার কিছু অংশ আছে, সেই অংশটা আমরা একটু দেখব, তারপরে বাবুল আক্তার আঙ্কেলের সঙ্গে কথা বলবো। যাত্রাপালায় খোকসার নাম আসতেই পারে। একসময় খোকসার যাত্রা দলের নাম ডাক ছিল দেশ জুড়ে। যদু বিশ্বাস, সত্য চক্রবর্তী, আমানত আলীর মতো শক্তিমান যাত্রাভিনেতাদের জন্ম এই খোকসাতেই। অশালীন নাচ গান আর সময়ের পরিক্রমায় যাত্রা শিল্প দেশ থেকে হারিয়ে গেলেও খোকসার মানুষের কাছে এই শিল্পটি সমান জনপ্রিয়। স্থানীয় যাত্রা শিল্পীদের আন্তরিক প্রচেষ্টার স্থানীয় সংগঠন উচ্ছ্বাস বাঁচিয়ে রেখেছে শিল্পটিকে। উচ্ছ্বাস কর্তৃক যে যাত্রা আয়োজন হচ্ছে সেটা 1978 সাল থেকে শুরু হয়েছে ধারাবাহিকভাবে। এবার 42 বছর আমাদের পদার্পণ করল। 42তম যাত্রা উৎসব আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে কিছুক্ষণের মধ্যে। এখানে আজ পর্যন্ত কোনো অপসংস্কৃতি আসেনি। আমরা অপসংস্কৃতির বিরুদ্ধেই চ্যালেঞ্জ করে আসি। আজও আসে আমাদের এখানে কোনো নৃত্য হয় না আমাদের অনুষ্ঠানে, যার ফলে এখানকার সুধী মহল এটাকে
দারুণভাবে গ্রহণ করেছে এবং এখানে যত দর্শক আসবে সবই সুদীর মনে, কোনো বাজে নাই, দুষ্টু চরিত্রের কোনো লোকজন আসে না। এটা সাথে ভাবে দারুণভাবে গ্রহণ করেছে আমাদের খোকসাবাসী। আমরা জেলা যে যাত্রা প্রতিযোগিতা সেখানেও প্রতি বছরই অংশগ্রহণ করি, সেখানেও আমাদের এই সুনাম, যথেষ্ট সুনাম আছে এবং এখানে একটা ভেন্যুই তৈরি হয়েছে জেলা যাত্রা শিল্পের। এটা একটা মিরপুরে হয় আর একটা খোকসাতে হয়। সেই খোকসা ভ্যানুটা উষাসের ইয়েতে ব্যবস্থাপনা এখানে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। এতক্ষণ আমরা দেখছিলাম আমার খোকসা ডকুমেন্টারি ফিল্মটার সাংস্কৃতিক পার্টের কিছু অংশ বিশেষ, যাত্রার যে অংশটা সেটা, সেই অংশের কিছু অংশ আমরা দেখলাম। তা এ পর্যায়ে বাবুল আক্তার আঙ্কেলের সঙ্গে একটু কথা বলতে চাই। আঙ্কেল কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাইকটা আনমিউট করতে হবে। বাবুল আক্তার আঙ্কেল, আপনি আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ, আপনার স্ক্রিন থেকে আনমিউট করতে হবে, মাইকটার উপর ক্লিক করলে আনমিউট হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এবার শুনতে পাচ্ছেন? জি, আমরা এতক্ষণ যাত্রার কিছু অংশ দেখলাম, নিশ্চয় আপনিও দেখেছেন, যেটা মানে উষাস দীর্ঘদিন ধরে এই যাত্রাপালাটা করে আসছে এবং একটা সময় খোকসার যাত্রাপালা খুবই নাম করা ছিল, নাম করা অনেক শিল্পী এখান থেকে তৈরি হয়েছে যাত্রার, এবং খোকসার সংস্কৃতি মানে যাত্রাকে বাদ দিয়ে কখনোই না। এই যাত্রা আমি মানে আমার লাইফের প্রথম যাত্রা দেখেছি, মানে আমরা এই শুট করবার সময় উষাসের, এর আগে আমি কখনো যাত্রা দেখিনি, মানে সবসময় শুনেছি বা ছোটবেলায় দেখেছি, আমাদের বাড়ির চারপাশ দিয়েই যাত্রা হতো। কিন্তু এই যাত্রাটা দেখে আমার কাছে যেটা মনে হলো সেটা হলো যে একদমই খুব পরিচ্ছন্ন যাত্রাপালা, যেটা প্রতি বছর উষাস করছে, এটা খুবই অসাধারণ একটা ব্যাপার। তা বাবুল আক্তার আঙ্কেলের কাছে আমার একটু এই সাবজেক্টে একটু কথা আছে, তার থেকেও আর একটা সাবজেক্টে কথা বলতে চাই, যেটা হলো যে উষাসে আমরা গিয়েছিলাম আমার খোকসা প্রামাণ্য চলচ্চিত্রের কিছু ফুটেজ ধারণ করবার জন্য। তখন উষাসের যে ভিতরের যে পরিবেশটা দেখে আমি খুব হতবাক হয়েছি, যেখানে ছোট ছোট বাচ্চারা তারা সংস্কৃতি চর্চা করে, কিন্তু দেখা যাচ্ছে যে এমন অবস্থা উপর থেকে ইট খুলে তাদের মাথার উপর পড়তে পারে এবং কিছু জায়গায় দেখেছি টিন দিয়ে আটকানো আছে। তা আজকে মানে আপনি সহ আরো যারা আছেন, খোকসা উপজেলা কল্যাণ সমিতির সবাই আছেন, তা আমরা কি এই পরিস্থিতিটাকে বদলাতে পারি না? মানে আমাদের সন্তানদের সংস্কৃতির শিক্ষাটা একটু নিরাপত্তার সঙ্গে কি দিতে পারি না আঙ্কেল? হ্যাঁ, আমি প্রথমে বলবো আমাদের খোকসা 1978 সালে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যারা যাত্রাপালাকে সম্মান দিয়ে প্রতিষ্ঠার প্রয়াস পেয়েছিল। অমার্জিত অংশটুক বাদ দিয়ে আধুনিক করার জন্য বহু পালা অনুষ্ঠিত হয়েছে উষাসে। এটি আমি বাস্তবতা আমার যেটা, আমি যখন হাই স্কুলে পড়তাম তখন ব্যাপকভাবে প্রতি বছর নিমতলা নামে যে জায়গাটা,
ওইখানে যাত্রাপালা অনুষ্ঠিত হতো। তো তখন ওইখানে আমরা তো আসলে আমাদের বাড়ি থেকে এভাবে পারমিট ছিল না যে যাত্রা দেখার, গ্রাম থেকে আসা, খোকসা তো তখন যোগাযোগ ব্যবস্থাও খারাপ ছিল। তো ওই ছোটবেলা থেকে কিন্তু আমরা এই যাত্রা দেখেছি। সেই শুরু থেকেই এই যাত্রাপালা একটি মানে অসামাজিক কোনো কর্মকাণ্ড এই যাত্রার মধ্যে ছিল না। এখানে অনেক গুণীজন, খোকসার অনেক জ্ঞানী মানুষ এর সার্বিক সহযোগিতায় এই যাত্রাপালা প্রতি বছর অনুষ্ঠিত হতো। মাঝখানে এটা স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সাংস্কৃতিকের যে অঙ্গনটা একেবারেই স্থবির হয়ে যায়, সেটিকে জননেত্রী শেখ হাসিনার সরকারে বাংলাদেশের সমস্ত ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক, মুক্তিযুদ্ধের উপরে অনুষ্ঠান, বিভিন্নভাবে মানুষকে উজ্জীবিত করার জন্য এই কাজগুলি আবার পুনরায় চালু করে। তারপর থেকেই আমরা, বিশেষ করে আমি এই এখানে সভাপতি হওয়ার পরে আমাদের আরো নেতৃবৃন্দ আছে, আমাদের বর্তমান খোকসা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত, আমরা মিলে এই দায়িত্বে আসার পরে হই ভাইয়ের নেতৃত্বে আমরা তাকে সহযোগিতা করে এই যাত্রাপালাকে ধরে রেখেছি, যেটি খোকসা তথা কুষ্টিয়ার অঙ্গনে আমরা বাংলাদেশ সরকার ইতিমধ্যেই শিল্পকলা একাডেমির মাধ্যমে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের কুষ্টিয়াতে প্রতি বছর যাত্রাপালা অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের নেতা কুষ্টিয়া উন্নয়নের উপকার মাহবুবুল্লাহ হানিফ সাহেবের কারণেই আমরা কুষ্টিয়া শিল্পকলা একাডেমি এটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমাদের খোকসাতে ভেন্যু হিসেবে একবার যাত্রা পালা অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের জনাব মাহবুবুল আলম হানিফ, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উনি উদ্বোধন করেন। ওনার সাথে আমাদের খোকসা কুমারখালীর মাননীয় সংসদ জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ উপস্থিত থাকেন। জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার মহোদয় থেকে আমরা এটি উদ্বোধন করি। এখানেও আমরা মনে করি যে আমাদের এই যাত্রাপালা আরো উৎসাহিত হয়েছে আমাদের খোকসার মানুষ। এই উষাসের যে যাত্রাপালা, এটি কুষ্টিয়া তথা বাংলাদেশের মধ্যে একটি অবস্থান তৈরি করে নিয়েছে। এটি নিঃসন্দেহে আমরা বলবো যে এই কুষ্টিয়ার এই শিল্পকলা একাডেমির মাধ্যমে যেটা অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা কুষ্টিয়া জেলা থেকে প্রথম স্থান এই যাত্রাপালা অনুষ্ঠান করে। কুষ্টিয়ার 16টি দলের মধ্যে খোকসা সেখানে প্রথম স্থান অধিকার করে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অবস্থান ধরে রেখেছে। আর বিশেষ করে আসলে এই প্রতিষ্ঠানটি প্রায় 3 যুগ ধরে প্রতিষ্ঠিত হওয়ার পরে ওখানে একটি সরকারি সম্পত্তির উপরে উষাসের কার্যক্রম শুরু হয়। সেটি আসলে একটি, আমাদের শাহিন যে কথাটি বলল যে আসলে এটি জরাজীর্ণ অবস্থার মধ্যেই আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি এটিকে সংস্কার করে একটি সুন্দর অবকাঠামো তৈরি করার জন্য। আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে আমরা অল্প কিছু টাকার বরাদ্দ নিয়েছি। সেটি যেটা আমাদের আজকের এই মানে উপস্থাপনা যিনি করছেন আমাদের শাহিন, খোকসার গর্ব, আমার খোকসার ধারক, আমি তাকে আশ্বস্ত করব যে আমরা এটা আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে সরকারি বরাদ্দ নিয়ে আমরা ইতিমধ্যেই যে টিনের ছাপরাটির কথা বলা হলো, সেখানে আমরা সংস্কারের কাজটি শুরু করেছি। আমাদের হই ভাই এর মাধ্যমে ওই কাজটি আমরা গতকাল থেকে শুরু করেছি। পরবর্তীতে আমরা আরেকটি বরাদ্দ নিয়ে ওই বিল্ডিং এর ছাদের যে অবস্থা, খুব দুরবস্থা, এটা সামনে আনায় আমাদের জন্য খুব কষ্ট যে আমরা এতদিন ধরেও আমরা এটি দীর্ঘদিন খোকসার প্রেক্ষাপটে সাংস্কৃতিক অঙ্গনে এর একটি ধারক হিসেবে যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি আমরা সুন্দর করতে পারি না। এটা আমাদের ব্যর্থতাই। তারপরেও আমরা উদ্যোগ নিয়েছি, আমরা অল্প দিনের মধ্যেই এই ঘরটি আমরা সুন্দরভাবে সংরক্ষণ করব এবং আমরা আগামী দিনে, আমাদের ছাদের অবস্থাও অনেক দুর্বল, সেটিকে আমরা আগামী দিনে এই ছাদের কাজটি করব।
তো সেই ক্ষেত্রে পরবর্তীতে হয়তো আমাদের শাহিন সাহেবরা আসলে পারে আমরা সুন্দরভাবে ওই প্রতিষ্ঠানটি দেখাতে পারি, সেই চেষ্টা আমরা অবশ্যই করব। এবং এই উষাস খোকসার প্রেক্ষাপটে যে একটি দৃষ্টান্ত স্থাপন করলো এই কোস্টারিকা স্মরণিকাটাই বের করে, এটি আসলে খোকসার প্রেক্ষাপটে এত বড় একটি মানে এই বইয়ের মধ্যে খোকসার যারা গুণীজন গুণী মানুষ, যারা স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ করেছিল, যারা স্বাধীনতা আর সময় বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল, এখানে তাদের যে অবদান এই ছোট্ট পরিসরে আজকের এই প্রেক্ষাপটে যারা এখানে উপস্থিত আছেন সকলেরই প্রচেষ্টা, সেটি যুগ যুগ ধরে আমরা আমাদের দেশবাসী এবং দেশের বাইরেও এই বইগুলো যাবে বলে আমি বিশ্বাস করি। তো আমাদের সিরাজ সাহেব একটি কথা বলেছেন যে আমাদের শ্রদ্ধাভাজন রেজাউল চাচা, ডাক্তার রেজাউল চাচা, উনি যদি এই দ্বিতীয় খণ্ডটি ধরেন তাহলে আমি ব্যক্তিগতভাবে ওনার সার্বিক সহযোগিতা করব, অর্থনৈতিকভাবেও আমরা সহযোগিতা করব। যদি আসলে ওনার শারীরিক অবস্থা ভালো না, তারপরেও আমাদের খোকসার প্রেক্ষাপটে উনি তো নিজেই বলেছেন যে আমি বাংলা সাহিত্যে লেখাপড়া করেছি, উনি যেটা জানে, উনি যেটা করতে পারে সেটি আসলে বিগত দিনে প্রকাশ করার সুযোগও উনি পান নাই। তো সেটি আমরা অল্প পরিসরে হলে এই কোস্টারিকার মাধ্যমে সেটি উনি তুলে আনতে পেরেছে। পরবর্তীতে যদি উনি আর একটু কষ্ট করে এই অস্ত্রোপচারের মধ্যেও যদি দ্বিতীয় খণ্ডটি ধরে, সেক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করব। আজকের এই হ্যাঁ, অনেক ধন্যবাদ। দুইটা প্রশ্ন জানার আছে আমি এবং যারা লাইভটি দেখছেন তাদেরও এই প্রশ্নটা আছে যে উষাসের সদস্য হতে গেলে মানে সাংস্কৃতিক মনা যে মানুষগুলো আছে তারা সদস্য হতে গেলে কি যোগ্যতা বা কি প্রসিডিউর, এবং এই কোস্টারিকা যে পত্রিকাটি বের হয়েছে এটা সাধারণ খোকসাবাসী কিভাবে হাতে পাবে? এটি আমরা যারা সাংস্কৃতিক মনা খোকসার যারা বর্তমান প্রেক্ষাপটে দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালন করে আসছে এবং যাদের আজকের প্রেক্ষাপটে খোকসার যাদের দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়েছে, যারা রাজনৈতিকভাবে ব্যবসায়িক অঙ্গনে যাদের অবস্থান আছে, আমরা প্রথমে তাদের কাছে এই বইগুলো আমরা সরাসরি তাদের হাতে হস্তান্তর করব। বিশেষ করে আসলে এই সাংস্কৃতিক মানুষ যেগুলো খোকসায় বিগত দিনে যারা ছিল তাদের মধ্যে থেকে আমরা অনেকেরই হারিয়ে ফেলেছি। বর্তমান প্রজন্মে যারা আছে তাদের দিয়ে আমরা এটিকে আরো আগামী দিনে বিস্তার করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে খোকসার উষাসের সদস্য হওয়া, এখানে আসলে আমাদের তেমন কোনো ডেকোরেশন নাই। যারা ইচ্ছাকৃত এখানে সদস্য হতে চায় এবং তাদের সহযোগিতা করতে চায়, আমরা সেগুলো তাদের মানে আন্তরিকভাবে তাদেরকে গ্রহণ করব। অনেক ধন্যবাদ, আশা করি সাথে থাকবেন। এ পর্যায়ে রেজাউল আঙ্কেলের সঙ্গে আবার একটু কথা বলছি। আঙ্কেল কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন তো মানে কোস্টারিকা পত্রিকাটা মোটামুটি রেডি হয়ে চলে আসছে, স্বপ্ন অনেকটাই পূরণ হলো। তার মাঝে কি মনে হচ্ছে, মানে স্বপ্ন কি এখনো অধরা রয়ে গেল না কি অবস্থা? আজকের এই শুভ মুহূর্তের জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে যারা এতক্ষণ যুক্ত আছেন তাদের প্রতিও আমার অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। তারা আমার সঙ্গে ছিলেন, তাই আজকে কোস্টারিকা হয়তো দিনের আলো দেখতে পেয়েছে। এখানে আমার একটা কথা খুব বেশি মনে হয় যে সেই সমস্ত কীর্তিমানদের সবাইকে আমি এক মোড়কে আনতে পারিনি। এখনো যেন মনে হয় যে তারা কেউ কেউ যেন এখন হাঁটছেন, বলছেন যে আমাকে তোমরা নিলে না, আমি তো ছিলাম, আমি তো আছি, এখনো খোকসার মাটিতে আমি হাঁটি, আমি চলি, আমি চলাফেরা করি, আমি তোমাদের দেখতে পাই, তোমরা আমাকে দেখতে পাও না।
তুমি কেন দেখতে পাচ্ছ না? তুমি তো অনেককে দেখো, অনেককে দেখে দেখে অনেককে তো তুমি কস্তুরিকার মধ্যে নিয়েছো, আমাকে তুমি নেবে না? এমনি করে যেন আহ আমাকে সবসময়ের জন্য ব্যাকুল করে ফেলে। আজকে আমি এই প্রস্তাব আমার পরম স্নেহাস্পদ সিরাজ সাহেবের কাছে শুনে আমি আন্তরিকভাবে আমি খুশি এবং সুখী। এই জন্য যে আমার বয়স হয়েছে, আমি হয়তোবা এই পৃথিবী ছেড়ে চলে যাব কোনো একদিন। আমার যে কীর্তি, আমি এই কস্তুরীকে সম্পাদনা করতে পেরে আমি নিজেকে গর্বিত এবং অহংকৃত মনে করি। ওই সঙ্গে সঙ্গে আমার উপর যে ন্যস্ত দায়িত্ব আবার তারা যে চাপিয়ে দিচ্ছেন, আমি শুরু করব, অবশ্যই শুরু করব। এবং আমি আশা করি যে আমার যে পরবর্তী প্রজন্ম আছে, আমি যদি শেষ নাও করতে পারি, আজকের যে সঞ্চালক তাকেও আমি বলবো যে আমি যদি শেষ নাও করতে পারি, তুমি আমার খোকসাকে তুমি ঊর্ধ্বমুখী করেছ। আমি বিশ্বাস করি যে আমি কস্তুরীকে যদি আবার যদি হাত দিয়ে যদি শুরু করি, আমি তোমার সাহায্য পাবো আশা করি। আমি আমাকে মনে হয় যে সেসব মহৎ মানুষদের যারা এখনো পরিত্যক্ত আছেন, আগামী প্রজন্ম তাদের কথা অবশ্যই মনে রাখবে। এবং যে অসম্পূর্ণ কাজ যেটা আছে, অসংখ্য মানুষ আছেন, আদতেই সত্যি, আদতেই সত্যি। আমি যে কথাগুলো শুনেছি সেটা তার মধ্যে আমি যাদের কথা লিখেছি আজকে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের, যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন তারা, যারা মুক্তিযোদ্ধা হিসাবে এখন পর্যন্ত বেঁচে আছেন তারা, এবং হয়তোবা তারাও একসময় চলে যাবেন, কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি রয়ে যাবে। আমার বক্তব্য এটাই যে এছাড়াও মুক্তিযুদ্ধের পেছনের ইতিহাস কিন্তু আরো অনেক বড়। যারা মুক্তিযুদ্ধে সহায়ক ভূমিকা ছিলেন তাদেরকেও আমরা আনতে পারি, সেই সমস্ত মানুষগুলোর কথা আমরা আনতে পারি। যারা সংস্কৃতির পুরোধা ছিলেন তাদেরকেও আমরা আনতে পারি। যেমন কস্তুরিকার মধ্যে শুধুমাত্র বাবু রেবতী রমন পাল এসছেন, আরো এমন অনেকে আছেন যাদের কথা, যেমন মনো কাকা একজন একজন অভিনয় শিল্পী ছিলেন, যেমন বারিন কাকা ছিলেন, তিনি একজন পুরুষ মানুষ, উনি মহিলা সেজে মেয়ে চরিত্রে অভিনয় করতেন এবং সাবলীল অভিনয় করতেন। রেবতীদার বিপরীতে উনি নায়ক এবং ইনি নায়িকা। তো এই যে সমস্ত ব্যক্তিত্ব, তাদের কথাগুলো লেখার হয়তো প্রয়োজন আছে পরবর্তী প্রজন্মের জন্য, এটা সংস্কৃতির জন্য। এছাড়াও আরো রয়েছে যারা, তারা হচ্ছে কারা। আমি দেখেছি যে যেমন আহসান নবাবের কথা আমি বলবো, অত্যন্ত গুণী একটা ছেলে, সমসপুরে বাড়ি, এখন ঢাকার বাসিন্দা, ঢাকাতে থাকে। তো ওর ছেলে এখন বাংলাদেশের একজন প্রখ্যাত মানুষ, যদিও সে বিদেশে থাকে কিন্তু তবুও সে প্রখ্যাত মানুষ, তাকে সবাই চিনে। তো আমি বিশ্বাস করি যে এই আহসান নবাবের মধ্যে যে গুণগুলো আছে, এখানে আরো যে ছেলেগুলো আছে যারা, যেমন মনি, মনি একটা ছেলে, মনিরুল ইসলাম মনি, গুণী একটা ছেলে, তুমি একজন। এমনি তোমাদেরকে নিয়ে হয়তো বা লেখার সময় আসবে, এক সময় যখন সবাই বললো যে খোকসার এই গুণী ছেলেগুলো, গুণী মানুষের এক সময় ছিল যারা এই যে আমার খোকসাকে ঊর্ধ্বধ্বজ করেছো, এর জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ তোমার কাছে। আমার এর আগেও আমার সাক্ষাৎকার নিয়েছো তোমরা, আমি আমার হাই স্কুল সম্পর্কে বলেছি, আমি এই বাজার সম্পর্কে বলেছি, আমি কালীবাড়ি সম্পর্কে বলেছি। এই কথাগুলো হয়তো বা যদি কখনো তোমার আমার খোকসার যদি কখনো প্রিমিয়ার শোটো হয়, আমি দেখতে পারবো, হয়তো বা মানুষ জানতে পারবে এই ইতিহাসগুলো আমি যেটা বলেছিলাম। এরকম দ্বিতীয় খণ্ড যদি আনতেই হয়, সবার সহযোগিতা আমি কামনা করব। আমার সভাপতি যে কথা বলেছে, আমি আগেও বলেছিলাম আমার বক্তব্যের প্রথম দিকে, যে তার একান্ত আগ্রহ ছিল যখন আমাকে সে বলেছিল যে চাচা আপনি এগিয়ে যান, আপনার চিন্তার কোনো কারণ নেই, এটা আমি দেখবো ইনশাল্লাহ। এখন বিষয় হচ্ছে যে এই ছেলেটি এমন একটা ছেলে, স্বল্পবাক। আমি তার অনেক গুণের মধ্যে একটা জিনিস আমি বুঝি, যে সে হয়তো বা 10টি কথার মধ্যে একটা কথা শুধুমাত্র বলে, যে কথা সে বলে সে কথাটা সে মূল্যায়ন করে। আজকে সে আমাকে বলছে, আমি যেটা শুনলাম, তো বললো যে চাচা যদি এটা করে, অসুস্থ, আমি সত্যি অসুস্থ। তো আমি অবশ্যই আমি তার সঙ্গে এক কথা সুর মিলিয়ে, সিরাজ সাহেবের সঙ্গে সুর মিলিয়ে, বাবুলের সঙ্গে সুর মিলিয়ে, আনোয়ারের সঙ্গে সুর মিলিয়ে, আমি সবাইকে আমি কথা দিচ্ছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আমি কস্তুরিকার কাজ আবার আমি শুরু করব। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে হয়তোবা
এরপরে আরো কিছু কথা থাকলে আমি তাদের কাছে শুনতে চাইবো যে আমার এই কাজটির জন্য যারা পেছনে যারা থাকবে তাদেরকেও অনুপ্রেরণা দেবার জন্য আপনারা সহায়ক ভূমিকা রাখবেন। এবং যে কথাটা বলা হয়েছে, আমার ছেলে রেদওয়ানুল করিম রঞ্জু, সে এর আগে বলেছিল যে যখনই এটার প্রকাশনা উৎসব হবে, এই প্রকাশনা উৎসবটা আমরা একটা বড় আকারের বড় আঙ্গিকে করবো। আমি তার সঙ্গে কথা বলবো, এবং যদি এই সুদিন কখনো ফিরে আসে, আমরা কোভিড থেকে যদি বেরিয়ে আসতে পারি, তাহলে আশা করব যে এই প্রকাশনা উৎসবটা সেখানে থাকবে এবং আমার কুকশা সেখানে একটা বড় ভূমিকা রাখবে আমি আশা করি। এবং বড় আকারের একটা প্রোগ্রাম, আমরা এই ধরনের প্রোগ্রাম হয়তো আমরা করতে পারবো, সেই প্রকাশনা উৎসবের উপর টোটাল প্রোগ্রামটা আমরা হয়তো দেখতে পারবো আশা করি। আমি সবাইকে ধন্যবাদ দিই এবং আন্তরিক শুভেচ্ছা এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার স্বপ্ন পূরণে তারা যে সহায়ক ভূমিকা পালন করেছেন, আমি আগেই বলেছিলাম যে প্রত্যাশা যেখানে স্বপ্নে রূপান্তরিত হয়, স্বপ্ন যখন পূরণ হয়ে যায় তখন মনে হয় সব প্রাপ্তি হয়ে গেল, সব পেয়ে গেলাম। আমি সব পেয়ে গেলাম এটা আমি মনে করি না। আমি মনে করি যে আমি কিঞ্চিত পেয়েছি, 12 আনা বাকি আছে এখনো। কুকসার পথে প্রান্তরে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা, তাদেরকে আমি তুলে আনতে চাই আমার 2 আঙুলে যতটুকু আমার সাধ্য আছে। বাদ বাকি সব আল্লাহ পাকের ইচ্ছা আর আপনাদের সহায়তা, যারা আমাকে সহায়তা দিয়েছেন এবং যারা সহায়তা দেবেন বলে অঙ্গীকার করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি আজকের। অসংখ্য ধন্যবাদ রেজাউল আঙ্কেল, সাথে থাকবেন আশা করি। এ পর্যায়ে সিরাজ ভাইয়ের একটু কথা শুনবো। আমরা শেষের দিকে চলে আসছি, সবার অল্প অল্প কথা শুনে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। সিরাজ ভাই আমাদের প্রাণের একটা সমিতি, যেটা খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা, সেটা সভাপতি উনি। সবসময় জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছে এই সমিতিটা। তার সঙ্গে আবার এই যে বই বা এই ধরনের কাজে সাথে থাকা, এটা অসম্ভব ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এবং সামনে আরো এই ধরনের কি কি উদ্যোগ আসতে পারে, এবং শেষ কথাটা শুনতে চাই সিরাজ ভাইয়ের মুখ থেকে। আবারও ধন্যবাদ। অনেক সময় হয়ে গেল, অনেকেই ধৈর্য ধরে আপনারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই খুব ভালো ভালো কথা বলেছেন, আর খুব বেশি হয়তো কথা বাকিও নেই। আমি একটি কথাই শুধু বলি, রবিউল আলম বাবুল ভাই আমাদের মহাসচিব মহোদয় যে কথাটি বলেছেন, আমি আসলে একবার এসে খোকসাতে পরীক্ষা দিয়ে গেছি এরকম না। বাবার চাকরির সূত্রে আমাদেরকে প্রায় প্রতি 2-3 মাস পর পরই খোকসা হয়ে ট্রেনে বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যবস্থা ছিল। তো ছোটবেলায় আসলে বাইরেই থাকা হতো, পরে স্কুলে যখন আবার গ্রামে এসে ভর্তি হলাম। মেলা কোনোদিন মিস গেছে এরকম না। খোকসার যে মেলা, বড় বড় রসগোল্লা খাওয়ার সেই সময়গুলো এখনো মনে পড়ে। তো আসলে বাদ ছিল না। তবে যাত্রার যে বিষয়টি আসছে, এটি আসলে যেভাবে বলেছেন সভাপতি বাবুল আক্তার মহোদয়, গ্রাম থেকে এসে খোকসাতে আসা আসলেই তখন বেশ কষ্টকর ছিল। এখন পাকা রাস্তা হয়েছে, অল্প সময়ে চলে আসা যায়। আগে কিন্তু এইভাবে আসা যেত না। ভ্যান তো এখন বা নিজের মোটরসাইকেল বা যে কোনো এখন সহজ হয়েছে, আগে যাতায়াত কষ্ট ছিল। আর কিছুটা রক্ষণশীলতাও বাবার কারণে আমাদের মধ্যে কাজ করতো, যার জন্য ছুটে বেড়ানোটা এটা কম হতো। হাউএভার খোকসাকে আসলেই ছোটবেলা থেকেই যোগাযোগের কারণেই এটি মনের মধ্যে আছে। যে কোনো কাজ হোক, খোকসায় যদি কোনো কাজ হয় সেইটার সাথে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর যে কাজটি কস্তরিকার মাধ্যমে উশ্বাস করে ফেলেছে, এটি একটি অনেক বড় কাজ। পিছনে বহু লোকের বহু পরিশ্রম ছিল, তাদেরকে যাদের নাম আমরা আজকে নিতে পারিনি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন এই বইটি তৈরি করার জন্য। আর যারা ঢাকাতে প্রকাশনার সাথে সহায়তা করলেন সবাইকে ধন্যবাদ। আমি
ডাক্তার রেজাউল যেভাবে আঙ্কেল যেভাবে বললেন, উনি সেকেন্ড আরেকটি আসলে অনেকের নাম বাদ পড়ে গেছে, এটা সঠিক। তাদের মনের কষ্ট যদি ঘুচানোর জন্য উদ্যোগ আমরা নিতে পারি, সেটিও তাদের অনেকে মারা গেছেন, কিন্তু তাদের বংশধর আছেন, প্রজন্ম আছে, তারা কিন্তু দেখতে চাইবে যে তাদের বাবার নাম বা তার আত্মীয়র নাম আরেকটি বইতে হলেও আসবে, এরকম একটি আশা নিয়ে তারা যেন থাকতে পারে। আমি সেই জন্যই আসলে কথাটি বলেছিলাম। অনেকের সাথেই আমার কথা হয়েছে বাই দিস টাইম, অনেকেই বলছেন যে হ্যাঁ এটি একটি ভালো কাজ, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি বাদ পড়ে গেছেন, তাদেরকেও আনা দরকার। খোকসার আরো অনেক কিছু প্রকাশ করার আছে, যত প্রকাশ হবে তত প্রচার হবে, এবং আমাদের যারা নতুন যে প্রজন্ম তারা যদি দেখে তাদের প্রিয় কার্যকলাপ, তাদের ভালো কাজগুলো মানুষ স্মরণ করে, ভবিষ্যতের প্রজন্ম এটি ধরে রাখে, তো সেই জন্য তারা কিন্তু সেই ভালো কাজটি করার উদ্যোগ নিবে। নতুন যে প্রজন্ম, যেভাবে বললেন অনেকেই আছে, নবাব ভাইয়ের ছেলে যে কাজগুলো করছে গানের মধ্য দিয়ে সে খোকসাকে তুলে ধরার চেষ্টা করছে, আমাদের অনেক সাংবাদিক ভাইয়েরা কাজ করছেন, আমাদের অনেক ব্যবসায়ী মহল আছেন, তারা ভালো ভালো কাজ করছেন, রাজনীতিবিদদের মধ্যে অনেকেই আছেন, কেউ হয়তো দুই একজনের কথা অনেকেই আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু বেশিরভাগ রাজনীতিবিদ যারা আছেন অনেকেই খুব ভালো কাজ করছেন, মানুষের জন্য তারা সারাদিন সময় দেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ভালো ব্যবহারগুলো আমাদের থেকে যাবে, ভালো কাজগুলো থাকবে। এই জন্য আমি মনে করি আমরা যদি আমাদের যারা ভালো কাজ করে গেছেন তাদেরকে সবাইকে আবার ধরে রাখতে পারি, তাহলে নতুন প্রজন্ম তৈরি হবে, ভালো কাজ করার জন্য তারা উৎসাহিত হবে। এই জন্যই আমার এই প্রস্তাবনা। আমি চাই শুধু এই একটি সেক্টরে না, আমাদের রাজনীতিতেও যারা ভালো অবদান রেখেছেন তাদের কথাগুলোও যেন আমরা আনি। আমাদের অনেক চিকিৎসক আছেন, আমাদের অনেক ব্যবসায়ী শিল্পপতি আছেন, তাদের কথাগুলোও যেন আসে। আমাদের অনেক বড় বড় চাকরিজীবীরা আছেন যারা এলাকার জন্য ভালো কাজ করেছিলেন, তাদের কথাগুলোও যেন ভবিষ্যতে আমরা আনতে পারি, সেই উদ্যোগটি নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ সাজ ভাই। আনোয়ার ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আনোয়ার ভাই সব থেকে কষ্টকর দায়িত্বটা পালন করেছেন এই কস্তরিকার জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি এবং সিরাজ রেজাউল করিম আঙ্কেল। সব শেষে জানতে চাচ্ছি যে এই বইটার পিছনে যে কষ্টটা, এই কষ্টটা কতটুকু সার্থকতা পেয়েছে বলে মনে করেন, এবং সামনের সুদিনের কি বার্তা আপনার কাছ থেকে আশা করতে পারি একটু শুনতে চাই। ধন্যবাদ। তবে এতটুকুই বলবো, এই শিকড়ের ইতিহাস প্রকাশ করতে গিয়ে এখানে কষ্ট নয়, এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের, এবং প্রিয় খোকসার সবার হাতে এই অ্যালবামটি যে পৌঁছে যাচ্ছে, এর চেয়ে বড় আনন্দের, বড় অনুভূতির আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। বিশেষ করে এই বইটির পিছনে উশাসের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা এবং খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সভাপতি মহাসচিব আহসান নবাব, ফারুক আহমেদ, এস.এম. রেজাউল করিম, কবি পান্না বদরুল, আনিস আদনান কল্লোল, সাংবাদিক মনি সহ আমাদের পুরো টিম যেভাবে সহযোগিতা করেছে। আমি একটু বলি, ব্যক্তিগত জীবনে আমি মুদ্রণ শিল্পের সাথে জড়িত, তো এই ধরনের প্রকাশনা আমার জীবনে অনেকগুলি করা সম্ভব হয়েছে। তবে উষার যে উদ্যোগটি নিয়েছে এবং তার সাথে সম্পৃক্ত থাকতে পেরে সত্যি আনন্দিত। আমাদের সভাপতি মহোদয় যে প্রস্তাবটি দিয়েছেন, পরবর্তী যে প্রকাশটি হবে সেই প্রকাশটি কস্তরিকা নয়, সেই প্রকাশটি পাণ্ডুলিপি নয়, সেই প্রকাশটি আমি ব্যক্তিগতভাবে সহায়তা করব, খোকসা উপজেলা কল্যাণ সমিতিও করবে, উশাস করবে। সেটা একটি অ্যালবাম আকারে বের হবে এবং অনেক বৃহৎ পরিসরে, যেটা সভাপতি মহোদয় ডিটেলস বর্ণনাটা দিয়েছেন, যাদের গুণীজন ব্যক্তি, যাদের সাহিত্যে সংস্কৃতিতে যাদের নামটি বাদ পড়েছে তারা সহ, যেটা খোকসা আসলেই যে একটি সাংস্কৃতিক জনপদ। কুষ্টিয়া জেলার মধ্যে সভাপতি বলে গেছেন 16টি দলের মধ্যে একটি দল
যেখানে প্রথম স্থান অধিকার করেছে সেইটির নামও কিন্তু উচ্ছ্বাস। তো সর্বাগ্যে একটি কথাই শুধু বলবো, আমরা এক সময় থাকবো না, প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, কিন্তু পুস্তরিকা থাকবে, পুস্তরিকার মতো অ্যালবাম থাকবে। সেই অ্যালবামটি আমাদের খোকসার মানুষের কাছে প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে, যেখানে আমরা ক্ষুদ্র সহযোগী হিসাবে আমরাও তাদের মাঝে বেঁচে থাকতে চাই। এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আনোয়ার ভাই। রবিউল আলম বাবুল আঙ্কেলকে দিয়ে কি শেষ করতে হচ্ছে কিনা বুঝতে পারছি না, কারণ বাবুল আক্তার আঙ্কেল অলরেডি ডিসকানেক্ট হয়ে গেছেন। যা হোক, এ পর্যায়ে বাবুল আঙ্কেলের কাছে জানতে চাচ্ছি, এই পত্রিকাটা মানুষের হাতে পৌঁছে দিতে সমিতি কি কোনো দায়িত্ব পালন করছে কিনা বা কোনো দায়িত্ব নিয়েছেন কিনা? বিশেষ করে ঢাকার মানুষের কাছে পৌঁছাতে গেলে তো আমার কাছে মনে হয় যে সমিতির বিশেষ একটা ভূমিকা পালন করার আছে। একটা জিনিস তৈরি থেকে একদম মানুষের হাত পর্যন্ত পৌঁছানোটাও একটা মানে কাজের মধ্যে পড়ে আর কি। শেষ কথাটা এটা দিয়েই শেষ করতে চাই যে মানুষ এটা সুন্দরভাবে কিভাবে পেতে পারে, এবং ভবিষ্যতে আর এই ধরনের, আমি যতটুকু জানি যে সমিতিরও একটা বই বের করার পরিকল্পনা ছিল, সেটার কি অবস্থা? সেটার কোনো সুদিনের বার্তা আছে কিনা? হ্যাঁ, দুইটা প্রশ্ন করেছো শাহিন, দুইটাই সুন্দর। ইতিমধ্যে আমার রেজা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে ব্যাপারে, যে আসলে ঢাকার পত্রিকাগুলো কিভাবে পৌঁছাবো, এটা কি তোমরা কল্যাণ সমিতির মাধ্যমে পৌঁছাবা, আমরা এখান থেকে বাই পোস্টে পাঠাবো? তো দুজনের সঙ্গে আমরা আলোচনা করে সমন্বয় করে বলেছি, এবং উনি আমাকে আরেকটা কথা বলেছেন যে শুধু পত্রিকাটা মানুষের হাতে দিতেও কেমন লাগে, আমরা বাই দিস টাইপ কিছু খাম সুন্দর এনভেলপ তৈরি করেছি। আমি তখন বললাম যে তাহলে আপনি কিছু এনভেলপ পাঠিয়ে দেন, এখানে যারা এই পত্রিকার সাথে সম্পৃক্ত এবং উপদেষ্টা মন্ডলী আছেন, এবং বিশেষ করে যেমন শ্রদ্ধেয় ব্যারিস্টার আমিরুল ইসলাম, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, এই জাতীয় নামগুলো রেজা ভাই আমাকে বলেছিলেন যে ওনাদেরটা কি করা যাবে। আমি বলেছি যে আপনি এখানে খামগুলো পাঠিয়ে দিলে আমাদের কাছে তো কিছু বই আছে, আমি এখান থেকে ওনাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করবো। তো এই দুর্যোগ মুহূর্তে, অবশ্যই এই মুহূর্তে বাসা থেকে বেরোচ্ছি না, আমার হাতে এখনো প্রস্তুরই পৌঁছায়নি এবং আমি বেরোচ্ছি না বাসা থেকে। আমার ছেলেমেয়েরা আমাকে একদম বাসায় আটকে দিছে। আমি ওই মার্চের 18 তারিখে বাসায় ঢুকেছি, এখনো বেরোয়নি। আমি এই শেষের কাজগুলো আনোয়ার ভাইকে আসলে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। আনোয়ার ভাই আমাকে অনেকবার ডেকেছে, আমি লাস্টে তাকে অনেক মানে ইয়ারকি ফাজলে মেমেরও অনেক কথা বলেছে যে আপনারা ভাই পেটের দায়িত্বে যাচ্ছেন অফিসে, আমার পেটের দায় নাই, আমি যেতে পারবো না। যেভাবেই হোক রেজা ভাই বারবার ফোন করতেছে, এটা কাজ করেন আপনি, আমার পক্ষ থেকেও আপনি কাজটা করে পত্রিকাটা পৌঁছানোর ব্যবস্থা করেন। যাকে কাজটা হয়ে গেছে সুন্দরভাবে এবং পৌঁছাতে পেরেছি, এই জন্য নিজের কাছে খুব ভালো লাগতেছে। মাঝে কিছুটা ভুল বুঝাবুঝির অবসান, সেটাও শেষ হয়েছে আর কি। তো আসলে মাঝে অনেকগুলো প্রতিকূল অবস্থার কারণে এটা দেরি হয়েছে। যেমন আমাদের সিরাজ সাহেব বলেছেন যে কুষ্টিয়া জেলা সমিতি নিজেরও একটা পত্রিকার ব্যাপারে আমরা ওখানে সম্পৃক্ত ছিলাম, তারপর পরপর 2টা পিকনিক গেছে, সেখানে আবার আমাদের যারা আসলে কাজ করে তাদের সব জায়গায় করতে হয়, যার প্রেক্ষিতে হাতে গোনা কিছু মানুষই কাজ করে, আসলে সবাই কাজ করে না, যার প্রেক্ষিতে আমরা ওই সময় দিতে পারি না, টাইম টু টাইম হয়নি, সমন্বয় হয়নি। তো যাকে এটা রেজা ভাই এবং হবি ভাইয়ের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তারাও হয়তো মানুষের কাছ থেকে কথা শুনতে হয়েছে যে এই আসছে, কিছু কিছু মানুষের কাছে তো কমিটমেন্টও করতে হয়েছে তাদেরকে। তো যার প্রেক্ষিতে এটা লাস্টের দিকে এসে, কারণ এটা আরো 4 মাস আগেই হয়ে যাওয়ার কথা, আবার করোনার কারণে আটকে গিয়ে সেটাও শেষমেশ হলো আর কি। তো আমরা, তুমি 2টা প্রশ্ন করেছো, একটা প্রশ্ন যে ঢাকার এবং এখানে যারা আছেন গুণীজন, তাদেরগুলো আমরা আমাদের দায়িত্বে পৌঁছে দেব। আর খোকসার গুলো রেজা ভাইয়ের সঙ্গে যতটুকু কথা বলে বুঝলাম যে উনি এখন হয়তো স্বল্প পরিসরে কিছুটা ডিস্ট্রিবিউশন করবেন, এবং সুদিনের আসে উনিও বসে আছেন একটা বড় জমকালো অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এটা প্রকাশিত হোক, এটা আমরা সবাই চাই সুন্দরভাবে হোক।
দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত, আপনার সঙ্গে আমি আছি, সবসময় থাকবো। বলবো যে বুঝে আর হবে না, ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় আপনার পাশে থাকার জন্য, এবং আপনি যেটা যখন বলবেন সেটা আমরা করার চেষ্টা করবো। এবং আমাদের সভাপতি মহোদয় যখন উনি যখন প্রস্তাবটা দিয়েছেন, আমাদের আর কোনো ভয় নেই, ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় বেরিয়ে যাবে। আর শাহিন, আর একটা কথা জানতে চাচ্ছি, আমাদের কি হলো, তাই তো? আমাদেরটাও কাজ চলছে, সবকিছুই স্থবির হয়ে আছে করোনার কারণে। আমাদেরও কিছু কাজ আনসাইড করে রেখেছেন, বাকি কিছু কাজ হলে আমাদেরটাও হয়ে যাবে ইনশাল্লাহ। সব মিলে রেজা ভাই, আপনার তো আর ধন্যবাদ দিয়ে আর কি, আপনার তো আসলেই ধন্যবাদ দেওয়ার জায়গা পাচ্ছি না আমি, কারণ এত বড় একটা মহৎ কাজ আপনি করে ফেললেন। আমরা সামান্য কিছু আপনাকে হেল্প করতে পেরেছি, কিন্তু এত সুন্দর একটা কাজ করার জন্য সত্যি কৃতজ্ঞ আমরা সবাই আপনার প্রতি। আপনি আরো কিছু করেন, আমরা আছি আপনার সঙ্গে। ধন্যবাদ সবাইকে। শাহিন, শুনতে পাই না, তোমাকে শুনতে পাই না। অনেক ধন্যবাদ আঙ্কেল। আমরা অনুষ্ঠান শেষ করব, তবে শেষ করবার আগে রেজাউল আঙ্কেলের একটা কবিতা শুনতে চাই, যদি সম্ভব হয় আঙ্কেল। অবশ্যই অবশ্যই, ওয়াই নট। শাহিন, তুমি আমাকে বিপদে ফেলে দিয়েছো, তার কারণ আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমার কবিতার যে সমস্ত পাণ্ডুলিপি গুলা সমস্ত রয়ে গেছে অন্যত্র। আমি এখানে তো আমার লেখার কথা ছিল না যদিও বা, তবু আমি লেখা চেয়ে পাঠিয়েছিলাম। আমার নবীন যে সমস্ত ছেলেরা যারা লিখছে এখন খুবই ভালো লিখছে, পান্না বদরুল তার মধ্যে একজন অত্যন্ত ভালো লেখে, তারপরে ডাক্তার জাহাঙ্গীর ভালো লেখে, মনিও ভালো লেখে। তো এমনি ওদের কাছ থেকে আমি লেখা আশা করেছিলাম, অনেক আশা করেছিলাম, কিন্তু ওরা কেউ লেখা আমাকে দেয়নি। তো তার মধ্যে আমি দেখলাম যে একেবারে ফাঁকা হয়ে যায়, তো কি করি, এরকম তো দেওয়া যায় না। যখন কমিটমেন্ট করেছি যে খোকসার কবিকুল নাম দিয়ে এখানে আমি কিছু নবীন প্রবীণদের একটু পদচারণা, এটা আমি দেখব, তো সেজন্য আমি লেখা না পেলেও ওর মধ্যে আমার একটা লেখা আমি লিখলাম বাধ্য হয়ে। সেখানে আমি এখানে ওদের উদ্দেশ্যে লিখেছিলাম, খোকসার কবিকুল নবীন প্রবীণ পদচারণা, সারা গায়ে লেপ্টে আছে অবিসংবাদিত সুখের মতো সংস্কৃতির নির্যাস। শুধুই উচ্ছ্বাস নয়, সমগ্র খোকসায় জন্ম নিয়েছিল অনেকই গুণী শিল্প মনস্ক সংস্কৃতি ধারক, এবং অনেকই নবীনেরা সেই ধারাকে অবিশ্বাস্য ধারণ করে আছে। অনেক নবীন কবিরা লিখছে, জন্ম নিচ্ছে কবিতা, গল্প, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ। পূর্বসূরীদের পদ অনুসরণ করে এসেছে খোকসা। সেসব তরুণ উদীয়মান কবিদের নিয়ে কিছু সাম্প্রতিক কবিতা পুস্তিকা ধারণ করি। এর মধ্যে যে কবিতাগুলো আছে সেগুলো আমি আশা করব যে আমি তাদের নাম উল্লেখ করে এবং তাদের কথা বলে আগ্রহটাকে আমি খাটো করব না। পরবর্তী সময়ে তারা পড়ে নেবেন, আমি আশা করি তাকে কস্তুরিকা তাদের হাতে পৌঁছবে। আমার একটা ছোট কবিতা এর মধ্যে দিয়েছিলাম আমি এই জন্যে যে খুব স্পেসটা হচ্ছিল না। আমি এই সময় আমার আরেকটা ধন্যবাদ জ্ঞাপন না করলে নয়, সেটা হলো যে আমি এখানে যখন আমি লাস্ট প্রুফটা আনোয়ার সাহেবের জন্য উনি বারবার করে আমাকে বললেন যে যেভাবে হোক না একটিবার আপনি এসে এই করোনার মধ্যে একটিবার আপনি এসে প্রুফটা দেখে দিয়ে যান। আমি তখন ওই প্রুফটা দেখে দেওয়ার জন্য আমি গেছিলাম। ওই সময় আমি পেয়েছিলাম, আমি ওই মুদ্রণ যেখানে গ্রাফোসমেন্স প্রোডাকশনে যেখান থেকে প্রিন্টিং হলো আর কি পত্রিকাটা, ওইখানে আমি লাঞ্চ করতাম। ওইখানে যে মালিক, ওই ভদ্রলোক আমাকে অত্যন্ত আদর আপ্যায়ন করেছেন, অত্যন্ত ভালো মানুষ, তাকেও আমি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সালাম জানাচ্ছি। তো সেখানে আমি একটা ছেলেকে পেয়েছিলাম, আলতাফ প্রধান, সুজন ছেলেটির নাম আলতাফ প্রধান। ওকে ক্রিয়েটিভ ডিজাইনার হিসাবে আমি এখানে রেখেছি, এবং সেখানে এখানে প্রচ্ছদটা তো আমারই করা ছিল এবং কিরিটি ওখানে সাহায্য করেছিল। আমি আমার এই ছোট্ট কবিতাটা একটুখানি পড়ে শোনাই। শাহিন, কি বলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে ছুঁয়ো না হাত। না, এতক্ষণ এলে তো আমাকে ছুঁয়ো না। যেখানে রাখবে পাহাড় দুটি, সেখানে কিছু বাহুল্য আগুন রেখেছি। চোখের বাতিল কিছু স্বপ্ন, কিছু না কুচু, প্রিয় শব্দ, প্রিয় সুখ, সুখের আদলে ঘর বাড়ি, সুখের বন্দরে ভিড়বে বলে মনে হয় না। তুমি আসবো না, তুমি আসবে না তো তাই। যে প্রশ্নটা নিতে পারেনি হাসি মুখে, মলিন মুখটা আপ ডাউন করে মিউচুয়ালি মেনে নেবে। অনেকই ভালো হয়, তোমার সেল ফোনটা দেখলে অনেকই মিসড কল মেসেজ দেখতে পাবে। কাম ফার্স্ট ডু কাম, ইটস টু লেট, মিস ইউ এমনি। কেন সময় মারছো টিপে, পাশাপাশি হেঁটে দায় সারা ভালোবাসার অভিনয় করা ভালো না, বিশ্বাস করো। লাভ ইজ সুপার ন্যাচারাল বিকজ ইট defies the law of nature. The more love you give away, the more you have. না, বুঝছো না, ধরো না হাত প্লিজ। অসংখ্য ধন্যবাদ কবিতার জন্য। আজকে যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা উপস্থিত ছিলেন আমাদেরকে সময় দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। সিরাজ ভাই, আনোয়ার ভাই, বাবুল আঙ্কেল, রেজাউল আঙ্কেল, অনেক ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি সুদিনের বার্তা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। সুদিনের প্রত্যাশায় আমরা রইলাম।